সবসময় ছিল ওয়ানডে ফরম্যাট। কেউ ওই ওয়ানডে স্কিলটাকে টেস্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে নাই। আমার আগ্রহ আজকে মূলত যে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারের মাইন্ডসেট নিয়ে। প্লেয়ারদের যে ধরনের সেফগার্ডিং দরকার, যে পরিমাণ সোশ্যাল সিকিউরিটি, যে পরিমাণ কন্ট্রাকচুয়াল সিকিউরিটি দরকার, সেগুলো তো এখানে নাই। আপনি কি মারতে যেয়ে ৩ ইনিংস ফেল করলে মানে হ্যারি ব্রুক তো জানে তারপরেও তার 3rd টেস্টে সে স্টার্ট করতেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের নতুন ক্রিকেট শো বিয়ন্ড দ্য বাউন্ডারিতে। এই পডকাস্টে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো এবং নাম শুনেই বোঝা যাচ্ছে শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের স্কোর শুধু নয়, ক্রিকেটের বাইরে নানা দিক নিয়ে, ক্রিকেটের ট্যাকটিক্স, ক্রিকেটের সামাজিক দিক, ক্রিকেটের ইতিহাস এবং নানা ধরনের এর বাইরেও নানা রকমের অতি অবশ্যই খেলার অ্যানালাইসিস নিয়ে আমাদের আলাপ থাকবে। সো আমি সৈয়দ ফায়েজ আহমেদ, আমাকে অনেকে হয়তো চেনেন। সো আমি থাকবো, আমার সঙ্গে আমরা চেষ্টা করব কিছু তরুণ ক্রিকেট মেধা যারা হচ্ছেন ক্রিকেট নিয়ে ভাবেন, আসলে ওই যে যেই কথাটা বলে ক্রিকেট খায়, ক্রিকেট ঘুমায়। এবং আজকে তেমনই একজন আছেন, তিনি হয়তো নিয়মিতই আমাদের সঙ্গে থাকবেন। আহ, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, আমি যাকে মনে করি যে বাংলাদেশের আহ, সবচেয়ে মানে তরুণদের মধ্যে সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেট সাংবাদিক তিনি। যেটা বলছিলাম যে তিনি ক্রিকেট খান, ক্রিকেট ঘুমান, এবং ক্রিকেটের বাইরে আসলে মোহাম্মদ জুবাইরের অন্য কোনো জগৎ আছে কি না আমার ঠিক জানা নেই। মোহাম্মদ জুবাইর নামটা আপনারা হয়তো অনেকেই জানেন। নামটা একটু বয়স্ক লোকদের মতো হইলেও তার সে একজন অত্যন্ত মানে ক্ষিপ্র তরুণ তিনি। এবং আবার তার মধ্যে সেই যে ক্রিকেট নিয়ে তার যে হচ্ছে অ্যানালাইসিস, তার যে জানাশোনা, বিশেষত বাংলাদেশের ক্রিকেটের অলি গলিতে তিনি যেভাবে ঘুরেছেন, সেটা আসলে একজন বয়োবৃদ্ধের সাথেই তুলনা করা যায়, তার যে জ্ঞানবৃদ্ধ। সো জুবাইর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। ওয়েলকাম জুবাইর। বিশিষ্ট কোনখান থেকে আসলো? আহ বিশিষ্ট বলতে হয়, এটা আসলে হচ্ছে যে লোকজন তো বুঝবে না। আর যেটা হয় যে হচ্ছে মোহাম্মদ জুবাইর নামটা হচ্ছে লোকজন আর পত্রিকার বললেন, পাতায় দেখে, আর বললেন হয়তো হচ্ছে তারা ফেসটার সাথে পরিচিত না। যেটা হয় যে আমরা যারা টেক্সট রিটেন রিটেন জার্নালিজম করি, সো সেটা আসলে এই জন্য বিশিষ্ট না বললে তখন হয়তো লোকজন কানেক্ট করতে পারবে না। তো ওয়েলকাম থ্যাংক জুবাই। ইউ ভাই, থ্যাংক ইউ। সো আমরা আশা করি আমরা নিয়মিত এই শোটা করতে পারবো। হ্যাঁ, ভাই ভালো, খুবই ভালো টিম বলা যায় আরকি আমি আর আপনি আরকি। হ্যাঁ, হ্যাঁ, আমরা আরো লোকজন আনবো, আমরা চেষ্টা করব। আজকে আমরা যে অনেকেই যেমন বলে, আমি আসলে এই পডকাস্টটা করার অন্যতম একটা উদ্দেশ্য, অনেকে আমাকে বলে যে হচ্ছে গিয়ে আপনার তো নানা দিকে অনেকের সাথে অনেক রকমের আড্ডা হয়। সেই আড্ডাগুলাই আমরা যদি হচ্ছে আসলে অনেকে শুনতে চায়। হচ্ছে আমরাও নিজেরাও, আমরা তো একসময় যখন কলিগ ছিলাম বা কলিগের বাইরে তো আমরা যে সময়টা কাটাই, আমার নিজেরও মাঝে, মাঝে লোভ হয় যে আসলে আমরা যে কথাগুলা বলি, আমি যে শুনি এই যে নানা লোকদের থেকে, সো মানে আমার বন্ধু-বান্ধব নান, সো তো আমার মনে হইলো যে why not present it, let's have a try। হ্যাঁ? সো আমরা আসলে সাবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমাদের প্রোডিউসার আজকে বললেন যে আমরা বাজবল নিয়ে কথা বলবো। বাজবল শব্দটা একটা বাজওয়ার্ড অ্যান্ড ভেরি ইম্পোর্টেন্ট। বাজবল আসলে মৃত হয়ে যাচ্ছে কিনা। ট্রু, যে আমাদের বন্ধু সাইফুল্লাহ বিন খালিদ সেটা দেখতেছে কিনা আমরা জানি না, আমাদের ইংল্যান্ড সাপোর্টার বন্ধু। বাট বাসবল অবভিয়াসলি হ্যাজ এন ইম্প্যাক্ট। অ্যান্ড বাসবল কি, বাসবলের আসলে কোত্থেকে আসলো, এই সূত্র ধরে আসলে আমি যেটা আলোচনা করতে উৎসাহী যে হচ্ছে আসলে ক্রিকেটের যে নানা ট্যাকটিক্সের, ক্রিকেট অবভিয়াসলি এভরিওয়ান নোজ ইটস সাচ আ ফ্যান্টাস্টিক গেম ফর মেইন, মানে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে গিয়ে সে নানা পরিবেশে খেলা হয়। মানে স্টিল ক্রিকেটের ২ টা জিনিস এত আধুনিকতার পরেও, ক্রিকেটের যে বলটা, যেটা হচ্ছে যে সে একদম ন্যাচারাল এখনো। আর হচ্ছে পিচটা। মানে সো আমার হচ্ছে যত যাই করি, আমি ইন্ডিয়াতে শত চেষ্টা করলে আমি অস্ট্রেলিয়ার মতো খেলা কঠিন। আবার অ্যান্ড দ্য ভাইস ভার্সা। সো আপনি একটু লিভিং ব্রিথিং সার্ফেসের উপর খেলতে চান। হ্যাঁ, হ্যাঁ। সো তার যখন যা মর্জি তা করবে। একদম। এটা সো হচ্ছে আর সবচেয়ে বড় বিষয়। অন্যান্য স্পোর্টসের মতো ক্রিকেটের আবার একটা হেরিটেজ আছে, কালচার আছে। সো আমাদের যেহেতু বলতেছি বিয়ন্ড দ্য বাউন্ডারি, obviously everyone can understand আমরা নামটা কোথা থেকে নিছি। সো সেই জায়গা থেকে আমরা আসলে দেখব যে ইভালুয়েশনের মানে ট্যাকটিক্সের যে ইভালুয়েশন গুলা কিভাবে হইলো। অ্যান্ড অবভিয়াসলি
যে আমরা যেহেতু জুবায়েরকে পাইলাম, আমরা একটা বড় অংশ আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ইয়াং জেনারেশন বিশেষ করে আপকামিং জেনারেশন তাদের অবস্থা নিয়ে। সো লেটস স্টার্ট উইথ বাসবল। হুম। আমরা যদি কাউকে বুঝাইতে চাই যে বাসবলটা কি? এটা তো সবাই তো জানে এটা একটা এক্সপ্রেশন আরকি। আ আমার কাছে বাসবল মানে আমি যদি রিলেট করি ওটার সঙ্গে একটা বাংলাদেশের গল্প আছে। ২০১৭ সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয় বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে ওই ম্যাচটা যেটা ৪ উইকেট পড়ে গেল ফর নাথিং মনে আছে কিনা? 270 মাহমুদুল্লাহ আর সাকিব সাকিব নিয়ে জাহের ওই মেমোরেবল পার্টনারশিপটা। তখন ম্যাককালাম বা কমেন্ট্রি বক্স। সো তখন ওর একটা কথা আমার মনে পড়তেছিল। রিয়াদ ভাই তখন 70, সাকিব মনে হয় ৯৯ এরকম কাছাকাছি। তখন একটা তার কথা রিয়াদ ভাই মনে হয় স্টেপ আউট করে একটা বা পুল শট করছিল জিমি নিশামকে। তখন ওই টাইমে উনি বলতেছিলেন যে, "দিস ইস বাংলাদেশ ক্রিকেট।" হ্যাঁ? এটা হচ্ছে ট্রু বাংলাদেশ ক্রিকেটের রিপ্রেজেন্টেশন। মানে ব্যাক এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলে হুম, সবসময়। দে কেম আউট অ্যাটাকিং। সো যখন আপনি এই অরিজিনালিটিটা ধরে রাখতে পারবেন, যতদিন ধরে রাখতে পারবেন, তত ওই দেশের কালচারটা ফ্লারিশ করবে। ওয়ানডে ক্রিকেটটা ওরা খুব ভালো খেলে। ওই ওয়ানডে ক্রিকেটটা তারা এভাবেই খেলে। এইভাবেই এই ধরনের সিচুয়েশনে তারা হাজারবার পড়ছে, হাজারবার কাম আউট করছে। এই টাইপের প্লেয়ার আরকি ডোমেস্টিক্যালি ঢাকা প্রিমিয়ার লিগ এনতে। ও বারবার অরিজিনালিটির কথাটা বলতেছিল যে, "কোনটা অরিজিনাল তোমার জন্য?" অ্যাকচুয়ালি সত্যি বাংলাদেশের জন্য ওয়ানডে ক্রিকেটটা একেবারে বাংলাদেশ ক্রিকেটটাই তো ওয়ানডে। বাংলাদেশ জানতোই ওয়ানডে খেলতে। তার দেন তারা আরকি এটা বেটার হওয়া শুরু করছে। সো বারবার বলতেছি যে কোন একটা ক্রিকেট কালচার ওই কমেন্ট্রি স্ট্রিংটায় ও ব্যাখ্যা করতেছিল যে কেন অথেন্টিসিটি ওই ক্রিকেট কালচারের অথেন্টিসিটিটা যদি ধরে রাখতে পারে তাহলে তারা আরকি ইভেনচুয়ালি একটা বড় দল বা তারাই সাকসেসফুল হবে অন্যদের তুলনায় আরকি। তো ও যখন ইংল্যান্ডের দায়িত্বটা নিল তখন ও আর স্টোকস মিলে দেখলো যে ইংল্যান্ডের জন্য ওই টাইমে সবচাইতে অথেন্টিক ক্রিকেট কোনটা। ইংল্যান্ড ওই টিমটা যে মর্গ্যানের ওই টিমটা, বাটলার, স্টোকস, জো রুট এরা হচ্ছে সবাই প্রো 40 খেলা। ইংল্যান্ডের ডোমেস্টিক ওডিআই টুর্নামেন্ট যেটা ছিল আরকি। তারা এটা টুর্নামেন্টটাকে রিমডেল করে ৪০ ওভারের একটা টুর্নামেন্ট করছিল। টু প্রমোট অ্যাটাকিং ক্রিকেট। এটা হচ্ছে ৭, ৮, ৯, ১০, ১১ সময়কার কথা। তো ওই জেনারেশনটা তৈরি হয়েছে হচ্ছে প্রো 40 ওই টুর্নামেন্টটা খেলে। এখন আর নাই। এখন সেটা আবার ব্যাক টু 50 ওভার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ। তো ওই মর্গ্যান, বাটলার ওই জেনারেশনটা তৈরি হইছে হচ্ছে ওই ৪০ ওভারের ওয়ানডে ম্যাচটা খেলে। একটু অ্যাটাকিং ওয়ানডে ক্রিকেট আরকি। অন্য সবার চেয়ে। ৪০ ওভার খেললে আপনি তো অ্যাটাক করবেন স্বাভাবিক হুম। ন্যাচারালি। তো ওই প্লেয়ারগুলা যখন দেন ইভেনচুয়ালি ২০১৯ বিশ্বকাপ জিতাইলো। ওয়ানডে রেভলিউশন হইলো ইংল্যান্ডে। হোয়াইট বল রেভলিউশন বলা যায়। ওয়ানডে ক্রিকেটের রান রেটটা ১ম বারের মতো ৫, ৫.৫ এর বাইরে গেল। ওই ১৬, ১৭, ১৮, ১৯ এই টাইমটা। ইংল্যান্ড এটারে মাস্টার করল। দেন অন্যরা এটা কপি করছে। বাট ইংল্যান্ডই শুরু করছে। তো তারা যখন দেখলো যে তারা যখন ২০২১-২২ এর দিকে ১৮ ম্যাচের মধ্যে ১৭ টা টেস্ট হারলো, ম্যাককালাম দায়িত্ব নিল। তখন দেখলো যে আমাদের এক্সিস্টিং সেটআপে অ্যাকচুয়ালি অরিজিনাল স্কিল সেট কোনটা সবচেয়ে হাইলাইট করা যায়। কারণ দেখলো যে আমার ওয়ানডে ক্রিকেটের স্কিল সেটটা পিনিকেল আরকি। আমার সিস্টেমে যেসব প্লেয়ার আছে তারার কোর হচ্ছে ওডিআই ক্রিকেট। তারা খেলে আসছে প্রো 40 তারা ওয়ানডে ক্রিকেটটাকে মাস্টার করছে। তারা মাত্র ওয়ার্ল্ড কাপ জিতছে। এই স্কিলটাকেই আমার এনহ্যান্স করতে হবে। সেই অরিজিনালিটি কথা হচ্ছে ২০১৭ সালে যে কমেন্ট্রি স্টিনটা বলছিল, মানে আমি এখনো এটা ভুলি না। আমার এখনো মনে বাসবল যখন যতবারই ডিসকাস করি, ততবারই আমার সামনে এটা আসে। আমার মাথায় এটা আসে যে ম্যাককালামের সাইকোলজিটা কি? তো সে আ ওই কনভারসেশনটা ওই অরিজিনালিটিটাই সে ইংল্যান্ড ক্রিকেটে দেখলো যে আমার স্কিল কি আছে আমার? কোন স্কিলটা এভেইলেবল? সবচাইতে বেশি এভেইলেবল। আমি দেখলাম যে আমার প্লেয়ার সব হচ্ছে জেনারেশনাল ওডিআই প্লেয়ার। জো রুট, বেন স্টোকস, জনি বেস্ট এরা হচ্ছে যে প্রুভেন ওডিআই লেজেন্ড অলরেডি। আমি এদের ওয়ানডে স্কিলটাকে কেন এনহ্যান্স করি না? তখন সে ডিসাইড করলো যে ওকে ফাইন। তোমরা ওয়ানডে ক্রিকেটটা যেটা খেলো ওই যে ১০ ওভার থেকে ৩০ ওভার। ইংল্যান্ড সবচেয়ে ওয়ানডে ক্রিকেটটা চেঞ্জ করছে কোন জায়গায়? সবাই তো ১০ ওভারে মারতো। জয়সূর্যও মারতো পাওয়ার প্লে মিড 90s এ। দেন তারপরে সেহওয়াগ-টেহওয়াগ সবাই পাওয়ার প্লেতে মারে। পাওয়ার প্লেতে অ্যাটাকিং প্লেয়ার প্রচুর ছিল এর আগেও। কিন্তু ওই ১০ ওভার থেকে পরে যে ৩০ ওভার বোরিং ওয়ানডে ক্রিকেট যেটা আরকি ২ টিম হ্যান্ডশেক করে বলে যে, "তুমি 3.5 রান রেটে রান করবা। আমিও তোমার ২ টার বেশি উইকেট নিবো না।" খেলাটা ৪০ ওভারের পরে যায়া ডিসাইড হবে আবার।
অ্যাক্সিলারেট করব তখন। শেষ ১০ ওভার। তো ওই হ্যান্ডশেক ডিল থেকে বাইরে হয়ে এসে ইংল্যান্ড করছে কি ওই ১০ থেকে ৩০ ওভারের মধ্যে প্রায় ৫.৫-৬ রেটে রান করতো আরকি। জো রুট ছিল এটার মাস্টার। জো রুট যদি আমরা অন্য জো রুট নিয়ে আলাদা একটা পডকাস্টই হইতে পারে। জো রুট হচ্ছে আমার কাছে মনে হয় মানে পুরা টেস্ট ক্রিকেট হিস্ট্রি সবচাইতে মানে আমি বলব যে বেস্ট মাস্টার ম্যানিপুলেটর। আমরা অনেকের নাম বলতে পারি। কিন্তু ওই যে সিঙ্গেল নিয়ে যে ৫ রান করে নেওয়া আর ওই হাই স্ট্রাইক রেট মেইনটেইন করে এটা জরুর যে লেভেলে করছে ওই লেভেলে মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ করে নাই। সিমিলার টাইমে বিরাট কোহলি করছে ২-৩ বছরের জন্য। কিন্তু জো রুট কন্টিনিউয়াসলি এখনো করে যাইতেছে। তো তারা করছে কি ওই ৫ ওই তি মানে টেস্ট ক্রিকেট ওই ব্যাটিংটাই নিয়ে আসছে যেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে তারা ১০ থেকে ৩০ ওভারের মধ্যে খেলত। একটা বাউন্ডারি, ২ টা বাউন্ডারি, ফিল্ডারগুলো বাইরে চলতো। তারপর তারা ১-২, ১-২ নিত। অল অফ এ সাডেন ৬-৭ রান চলে আসছে ওভারে। তো ওই জিনিসটাই তারা করছে যে ওই মিডল ওভার ওয়ান ডে ক্রিকেটের মিডল ওভারের ব্যাটিংটাকে তারা টেস্টে নিয়ে আসছে। বিকজ তাদের ওই টাইপের প্লেয়ার ছিল। তাদের বাটলার ছিল, তাদের স্টোকস ছিল, মোর ইম্পোর্টেন্টলি জো রুট ছিল। সে হচ্ছে খুবই ইন্টিগ্রাল পার্ট ব্যাটস বলে। ওইটারই আমরা তারপর ওর আশপাশে আমরা বেন ডাকেটকে আসতে দেখছি। তারপরে আরো কিছু নতুন ফ্রিঞ্জ প্লেয়ার আসছে যারা আরকি আল্ট্রা অ্যাগ্রেসিভ প্লেয়ার। ঠিক আছে, মানে আমি যেটা বুঝছি মানে আমার যেটা আগ্রহ মানে কাজগুলো হচ্ছে ওইটাই। হ্যাঁ, মানে আমাদের জেনারেশন বা তার আগের যারা তাদের যেটা আগ্রহ যে হচ্ছে ওই আলাপে আসি যে জো রুটের আলাপটা যেমন আসলো। যেমন তাদের শ্রীলঙ্কা টিমটার সাথে মানে শ্রীলঙ্কা 90s এর টিম যেটা হচ্ছে প্রায় একই স্টাইলের খেলতো যে জয়সূর্যা পিন হিট করতেছে, অরবিন্দ ডি সিলভা, রানাতুঙ্গা রায়সাই মিল্কিং করতেছে। তো সেটার সাথে আসলে পার্থক্যটা কি? পার্থক্য বলতে আপনার সাথে এর আগে একটা নিয়ে কথা হয়েছিল। 90s এই টেস্ট ক্রিকেটটাও কিন্তু শ্রীলঙ্কা এভাবে খেলত। ফর ব্রিফ পিরিয়ড অফ টাইম। আপনি মনে করে রাখেন যে ওই টাইমটা ওদেরও রান কিন্তু ৪.৫ ৩.৫ এর বেশি থাকতো আরকি টেস্টে আপনার আরো পরিষ্কার মেমোরি থাকবে। আমি যতটুকু দেখছি আরকি। কেন? কজ তারা 80s থেকে শুরু করে তাদের টিমটা বড়ই হইছে হচ্ছে ওয়ানডে ক্রিকেট খেলে। টেস্ট ক্রিকেটে দেন পরে আসছে। কারণ টেস্ট ক্রিকেটে যখন আসছে তখন ওই টিমটাই ওডিআইটা যেভাবে খেলছে টেস্ট ক্রিকেটটা মোটামুটি সেভাবেই খেলছে। এই কারণে তাদের রান রেটও বেশ হাই ছিল আরকি। সেম জিনিসটাই আরো ইংল্যান্ড যেহেতু আরো মানে মানে ৩ গুণ আল্ট্রা এগ্রেসিভ ওয়েতে করছে হচ্ছে ইংল্যান্ড বলা যায়। বিকজ তাদের এগ্রেসিভ প্লেয়ার ছিল, তাদের ওই টেম্পো মেইনটেইন করার মতো প্লেয়ার ছিল। জো রুট টেম্পোটা ধরে রাখতো। আপনি হোয়াইট বল টিম কি করেন? এখন যদি আপনাকে একটা আইডিয়াল হোয়াইট বল টিম বানাইতে পারেন, আপনি একটা অ্যাঙ্কর রাখবেন, তার আশেপাশে হিটার রাখবেন। তাই তো? অ্যাঙ্কর করবে গিয়ে পুরা ইনিংসটার টাফ পিরিয়ডটা পার করে দিবে, তার আশপাশে হচ্ছে অ্যাটাকিং ব্যাটসম্যানরা চালায়া যাবে। জো রুট তো সেটাই। জো রুট তো ইংল্যান্ডের জন্য তাই। আর হচ্ছে তার আশপাশে সব হচ্ছে যে পেস বোলার। জেনুইন পেস বোলার যারা এসে আরকি মারবে, অ্যাটাকিং ক্রিকেট খেলবে। অ্যান্ড সেটা করে ইংল্যান্ডের লাভ হইছে। ক্রাউডের ইন্টারেস্ট বাড়ছে। তাদের যেই মানে যে জায়গায় 10% উইনিং ছিল সেটা এখন 50-50 হইছে। রিসেন্টলি খুব একটা ভালো সময় যাচ্ছে না। আইরনিক্যালি যে চেঞ্জ হইছে হ্যাঁ, আরকি তাদের। আইরনিক্যালি আমরা যদি স্পোর্টস হিস্ট্রিতে দেখি বা স্পোর্টসটাকে যদি সোশ্যোলজি বা অ্যানথ্রোপোলজির লেন্সে দেখি, সারা জীবনে কিন্তু আমরা দেখছি যে হচ্ছে ইংল্যান্ডের এই সমালোচনা ছিল। ইংল্যান্ড অ্যাজ এ সোসাইটি ভেরি রক্ষণশীল। আ উল্টা দিকে অস্ট্রেলিয়ানরা সবসময় ছিল হচ্ছে গিয়া আ খুবই অ্যাগ্রেসিভ এবং ওদেরকে বলত যে অস্ট্রেলিয়ানদের ওইরকম নানা রকম আমরা ব্যাটম্যান একদিনে ৩০০ করালো। কিন্তু ব্যাটম্যান contrary to popular belief আমরা হয়তো মনে করি যে ক্রিকেটটা সারা জীবন একসময় ওই যে আমরা আমাদের কিছু বাংলা আমাদের কলিগরা মাঝে, মাঝে লিখতেন প্রস্তর যুগের ক্রিকেট। বাট আনলাইক দ্যাট মানে ইভেন 2nd ওয়ার্ল্ড ওয়ারের আগেও ব্যাটম্যান বা ভিক্টর ট্রাম্পারের যে ঐতিহাসিক ছবিটা আছে যে মানে সে তার এইরকম ব্যাকলিফট নিয়ে আসে যে হচ্ছে গিয়া শট খেলত। So Australians always used to play these aggressive and ইংল্যান্ড হচ্ছে on the contrary তারা হচ্ছে জাস্ট সারভাইভাল মোড তাদের সেই যে ব্রিটিশ যে একটা ডিফেন্সিভ সোসাইটির যে ব্যাপার সেখান থেকে এসে এবং হচ্ছে গিয়ে আমরা যেমন মাঝে, মাঝে ওই যে মজা করে আমাদের ২ জনের মধ্যে আলোচনা হয় যে একবার হচ্ছে মাইকেল ভন হচ্ছে লেগ সাইডে খেলার পরে আম্পায়ারকে বলল যে হচ্ছে আই প্লেড ইন দ্য রং সাইড। হ্যাঁ, মানে হচ্ছে সবসময় যে অফ সাইড হচ্ছে রাইট সাইড, অন সাইড হচ্ছে রং সাইড। মানে আমি উম অ্যান্ড হচ্ছে যেটা হচ্ছে রঞ্জিত সিং জি হচ্ছে আইসা বলতেছে যে না আমরা আসলে এই ট্রাম্প রিস্কি ক্রিকেট হচ্ছে গিয়ে আমি হচ্ছে লেগ সাইড থেকেই খেলবো। সো অস্ট্রেলিয়ানরা আবার এটাতে পারদর্শী ছিল। কিন্তু মজার ব্যাপারটা আইরনি হচ্ছে এখন আমার যেটা মনে হয় যেটা যে হচ্ছে এই নতুন যুগ আ
এক্সট্রিম যে গ্লোবালাইজেশন এবং ব্রিটিশ কালচার যেই পরিমাণে এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ইভেন ব্রিটিশ সিরিজগুলা দেখি, ব্রিটিশ ডিটেকটিভ স্টোরিজগুলা দেখি, যেটা হচ্ছে আশিস নন্দী খুব দুর্দান্তভাবে দেখাচ্ছেন যে হচ্ছে তার যে হচ্ছে গিয়ে 'তাও অফ ক্রিকেট' বইটাতে যে কিভাবে করে ইন্ডিয়ান ক্রিকেট হচ্ছে গিয়া ইন্ডিয়া কিভাবে হচ্ছে উনি খুব একটা দুর্দান্ত ডায়ালগ দেন যে হচ্ছে ক্রিকেট ওয়াজ ডিসকভার্ড ইন ইন্ডিয়া মানে অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড ইন ইংল্যান্ড বাট ইট ওয়াজ এ ইন্ডিয়ান গেম। ইস! এবং উনি বলতেছেন যে রামলীলার সাথে ক্রিকেটের তুলনা দিচ্ছে যে আবার ব্রিটিশ ক্রিকেটটা আজীবন ছিল হচ্ছে সেই অ্যারিস্টোক্রেট সেই যে হচ্ছে গিয়ে কি বলে যে আজীবন না পরে হইছে আরকি। ওটা পরে মনিটাইজ হইছে। হ্যাঁ, এক শুরুতে ধরনের হইছে এই ডিফেন্সিভ মাইন্ডসেট। আমরা যদি বোলিংও দেখি ওদের, যে হচ্ছে আমরা ইভেন ৯০ দশকের বোলিং গুলা আমরা দেখতাম যে হচ্ছে যে ফিলিপ ডিফ্রেটাস তাও হচ্ছে দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা। কিন্তু ওই যে ওই সময় আমরা যাদেরকে বলতাম টিডলি ডিডলি বোলার, যে হচ্ছে ওই যে অ্যাডাম হলিওক, তারপরে হচ্ছে ওই যে আরো কিছু বোলার ছিল জাস্ট ১০ ওভারে বল করে লাইন টু লাইন বোলিং, উইকেট নেওয়ার কোনো চেষ্টা নাই। যেটাকে একদম 96 ওয়ার্ল্ড কাপে জয়সূর্য একদম উড়াই দিল। মানে হচ্ছে একদম কোয়ার্টার ফাইনালে ধ্বংস হয়ে গেল। ওই যে ডারমুট রিভ টাইপের প্লেয়ার, হ্যাঁ? যে তারা হচ্ছে গিয়ে সো এইটাকে মানে সম্ভবত ব্রিটিশ আমি যেই জন্য আলাপটা তুলতে চাইতেছি যে বাসবল হচ্ছে সম্ভবত ব্রিটিশ সোসাইটির যে হিউজ পরিবর্তন। হিউজ। আমরা যদি হচ্ছে ওইজন্য বলি যে ব্রিটিশরা এখন হচ্ছে মানে ব্ল্যাক মিররের মতো সিরিয়াল বানায় যে ব্রিটিশদের মধ্যে হিউমার ছিল, ব্রিটিশদের মধ্যে অ্যারিস্টোক্রেটদের পচানোর একটা জায়গা ছিল। কিন্তু এরকম ডায়স্টোপিয়া বানাচ্ছে, এরকম হচ্ছে তাদের যে লাইফস্টাইলে আমরা দেখতেছি এবং হচ্ছে যেই পরিমাণ কসমোপলিটন আমরা নিজেরা মাঝে, মাঝে হচ্ছে মজা করে পচাই আমাদের অ্যা ব মানে আমরা বলি যে হচ্ছে ব্রিটিশ টিমে আসলে হচ্ছে গিয়া ব্রিটিশ। কয়জন আসলে ব্রিটিশ বা কয়জন আসলে বা ব্রিটিশ বলতেছি বারবার। ইংল্যান্ড টিমে আসলে কয়জন ইংলিশ? হ্যাঁ, সো এইটারও সম্ভবত একটা প্রভাব পড়ছে। মানে হ্যাঁ, কারণ হচ্ছে আপনি লন্ডন তো একটা মাল্টিন্যাশনাল সিটি। আপনি মানে যাবেন কয়জন হোয়াইট দেখবেন। দেখবেন আগে যে সব দেশেরই এক্সাক্টলি আছে। আগে সারা জীবন এখন যে সাদিক খান যেমন ওদের আসলে মেয়র হইছে। কিন্তু আগেও ছিল লন্ডন সারা জীবনে কসমোপলিটন ছিল। কিন্তু ব্রিটিশরা সম্ভবত প্রচন্ড মাত্রায় রক্ষণশীলদের আ মানে ক্ষমতাটা রক্ষণশীলদের থাকায় সম্ভবত এই চেঞ্জটা আগে আসে নাই। সো ফর এ চেঞ্জ মজার ব্যাপারটা হইতেছে যে আমরা দেখতেছি যে হচ্ছে দে হ্যাভ বিকাম এ ভাইব্রেন্ট সোসাইটি অ্যান্ড ক্রিকেট ওয়াজ মরবিড। আমরা যে আলোচনা দিয়ে শুরু করছিলাম যে ২০১৫ ইনফ্যাক্ট এখানেও বাংলাদেশের একটা হ্যাঁ, বাস্কেটবলের উত্থানে বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে যে হচ্ছে গিয়ে ওই ১৫ ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ ইংল্যান্ডকে ওইভাবে না হারাইতো, অফ অল টিমস বাংলাদেশ এইভাবে হারাইলো এবং ইংল্যান্ড হচ্ছে আউট হয়ে গেল। ইংল্যান্ড এর আগেও আউট হইছে, শ্রীলঙ্কার কাছে হেরে আউট হইছে। কিন্তু শ্রীলঙ্কা তো আল্টিমেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল 96 এ। বা ইংল্যান্ড ওয়াজ পেরেনিয়াল লুজার। মানে অ্যাশেজের পর অ্যাশেজ হারতেছে এবং তারা আবার এক ধরনের ওই যে অ্যারিস্টোক্রেসির জায়গা থেকে এই বয়কটের মতো লোকজন বা তারা বলতো যে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে পাত্তা দেই না, আমরা ওয়ানডে ক্রিকেট নিয়ে পাত্তা দেই না, আমরা অ্যাশেজ জিতলেই হবে। কিন্তু অ্যাশেজও হারতো। মানে দিন শেষে হচ্ছে বয়কট বলতো যে ওকে দিন শেষে আমার অ্যারিস্টোক্রেসি তো বজায় আছে। আমরা উই আর প্লেইং রাইট ক্রিকেট। রাইট ক্রিকেট মানে কি ওই যে ফরওয়ার্ড ডিফেন্স, অফসাইডের খেলা, খেলায় হারা-জিতা নিয়া প্রশ্ন নাই। মানে খুবই মানে উই ক্যান সে ইন দিস ইরা জেনজিদের ভাষায় যে টোটাল বুলশিটিং। হুম? বাট আমার কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হয় যে এই যে ব্রিটিশ সোসাইটির যে চেঞ্জ এবং বাংলাদেশ যে ধাক্কাটা দিল, দেন দে রিয়ালাইজ যে হচ্ছে নাথান লিমন তার যে হচ্ছে আ চিফ অ্যানালিস্ট হ্যাঁ, ওদের যে চিফ তার যে বইটা আমার পার্সোনালি খুব পছন্দের বই। সিটিং এ 'হিটিং এগেইনস্ট দ্য স্পিন'। তো সেখানে সে দেখাচ্ছে যে এই ধাক্কার পরে তো আমি যেটা যেইজন্য এতগুলা কথা বললাম যে সোসাইটাল যে চেঞ্জ এবং বাংলাদেশের ওই ধাক্কা যে হচ্ছে এখন আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াইতে হবে। অ্যান্ড এভরি সোসাইটিতে দেখা গেছে যখন একটা সোসাইটি এরকম মিক্সড কালচার থাকে এবং সে যখন মরবিড সিচুয়েশন এ থাকে, আমার জন্য ডু অর ডাই সিচুয়েশন, তখন সে ভাইব্রেন্ট হয়ে ওঠে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা আলাপের শুরুর আগে বলতেছিলাম যে বাসবলের সম্ভবত সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা হচ্ছে মানে ফেইল প্রুফ। মানে I can afford to fail যে আমি হচ্ছে বারবার ফেইল করব কিন্তু আমার ইনটেনশন ঠিক রাখতে হবে। করা হবে। এই আলাপটায় আমরা পরে আসি।
তার আগে আলাপটা আমরা এর পরে যাব। যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ নিয়ে বারবারই ফিরে আসতে চেষ্টা করব এবং আমরা ফিয়ারলেস ক্রিকেটের কথা বলতেছিলাম। এখন আমাদের ওই যে ২০১৫ টিমটা সম্বন্ধেও বেশ কিছু নিউজ পেপারে বারবার লেখা হইতো ভয়ডরহীন ক্রিকেট। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বললাম যে মাহমুদুল্লাহ এভাবে খেলতেছিলেন হ্যান-ত্যান। কিন্তু বাংলাদেশের সোসাইটি তো আমরা দেখি যে হচ্ছে ফেইল প্রুফ না। আমাদের তো হচ্ছে দেখা যায় যে হচ্ছে কেউ শর্ট খেলতে গিয়ে আউট হইলে তারে হচ্ছে আসলে আন্ডার দ্য বাস হুম। দেওয়া হয়। কিন্তু কেউ একজন ওই যে মানে ৩৫ বলে ২৫ রান করে এভারেজ ঠিক রাখতেছে, তাকে আমরা বারবার প্রমোট করতেছি। তো হোয়াট ইস দ্য কারেন্ট সিচুয়েশন মানে ওইটা লেভেল? ওইটা তো ওই আপনি যেটা বললেন ওটা তো আর মানে আমরা এখনো মুখে, মুখে বলি। কিন্তু এখনো যদি আপনি অ্যাটাকিং শট খেললে আউট হন, একটা ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ঢোকার আগে প্যাড খোলার আগেই গালি খাওয়া শুরু করে। হয় উপর থেকে মানে ক্লাব অফিসিয়াল জানলা খুলে গালি দিবে আর নাহলে কোচে গালি দিবে। মানে এটা এখনো বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা। লার্জ ইয়াতে। বাট আপনি এটা চেঞ্জ করতে হইলে যদি আপনি চেঞ্জের কথা বলেন, তো চেঞ্জ করতে হলে আপনাকে মানে কি পরিমাণ সিকিউরিটি দিতে হবে? আপনি একটা চিন্তা করেন ইংল্যান্ডের মতো একটা সোসাইটিতে, ইংল্যান্ডের মতো একটা টিমেও এই যে অ্যাশেজের ১ম ২ টা ম্যাচ আমরা যখন রেকর্ড করতেছি, ২ টা ম্যাচ হারার পরে যে ধরনের ব্যাকল্যাশ এর মধ্যে দিয়ে যাইতে হইতেছে ইংলিশ প্লেয়ারদের, ওই একই তো কারণে। থিংকিংটা তো একই। সেফগার্ড কেন করতেছি না? কেন আমি উইকেটটা বাঁচায় রাখতেছি না? কেন আমি অ্যাটাকিং ক্রিকেট খেলতেছি? তাদের বাসগুলোই যখনই তুমি আটকাবা তখন চুজ দি অ্যাটাকিং অপশন। এটাই তো তাদের থিওরি। আমরা তো এখন ওই ডিসকাশনের ধারে কাছেও নাই। আমরা যে মানে আমরা যে ডিসকাস করব আমাদের প্লেয়ারদের নিয়ে বা আমাদের সোসাইটি নিয়ে বা আমাদের টিম এনভায়রনমেন্ট এর নিয়ে এরকম একটা কিছু হইতে পারে আমাদের দেশের, তো আমরা চিন্তাও করতে পারি না এখনো। আগে তো আমার চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য আপনার যে ধরনের সিকিউরিটি দেয়া দরকার, প্লেয়ারদের যে ধরনের সেফগার্ডিং দরকার, যে পরিমাণ সোশ্যাল সিকিউরিটি, যে পরিমাণ কন্ট্রাকচুয়াল সিকিউরিটি দরকার সেগুলো তো এখানে নাই। আপনি কি মারতে যেয়ে ৩ ইনিংস ফেল করলে মানে হ্যারি ব্রুক তো জানে তারপরেও তার 3rd টেস্টে সে স্টার্ট করতেছে। বাংলাদেশে এটা তো হইতো না। না, তো আমার যেটা প্রশ্ন ছিল যে হ্যারি ব্রুক নিয়ে আসলে আমার আলাপ না। হ্যারি ব্রুক তো হ্যারি ব্রুক হয়ে উঠছে। হ্যাঁ, আমার আলাপ হচ্ছে যেই ছেলেটা এখন হ্যারি ব্রুকের তো একসময় ১৪ বছর বয়স হুম, ছিল বা জো রুটের একসময় ১৩ বছর বয়স ছিল। এখন বাংলাদেশে যেই ছেলেটা আমরা আগেও বলতেছি যে বাংলাদেশে কিন্তু আমরা একসময় দেখতাম যে ৪৫ ওভারের হুম, ওয়ানডে হইতো। তাহলে হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা এবং আমরা প্রায়ই বলতাম আমরা টেস্ট যখন শুরু হইলো তখন বলতাম যে আসলে বাংলাদেশ হচ্ছে মাইরা খেলে হুম। এবং এবং খেলতো এবং তো কিন্তু এটা কখনো টেস্ট ক্রিকেটে ট্রান্সলেট করে নাই। এটা আপনি ভালো বলতে পারবেন। কজ ওই টাইমে আপনি ইনভলভ ছিলেন। খুব আমার চেয়ে বেটার। কারণ আমি চিন্তা করে দেখেন ওই টাইমে কখনোই কি আমরা মানে ফর দ্যা লার্জেস্ট টাইম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আপনি কখনোই মানে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে দেখছেন কিনা? আপনি এখন বলতেছেন অ্যাটাকিং। আপনি কোন ফরম্যাট বলতেছেন? আপনি বলতেছেন ওয়ানডে ফরম্যাটের মেমোরি থাকে। সবসময় ছিল ওয়ানডে ফরম্যাট। কেউ ওই ওয়ানডে স্কিলটাকে টেস্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে নাই। স্ট্রাকচারাইজ করার চেষ্টা করে নাই। যেটা ইংল্যান্ড করছে। আপনি ওটা ইজিলি করতে পারতেন। একটা টাইমে আপনি ২০০৯ সালে বাংলাদেশ ৫০০ চেস করতে যেয়ে ৪০০ রান করছিল নিউজিল্যান্ডের হুম, সঙ্গে। মিরপুর মাঠে। আপনি যদি ওই শ্রীলঙ্কার সাথেও তো মনে হয় একবার করল। শ্রীলঙ্কার সঙ্গেই, শ্রীলঙ্কার সঙ্গে না শ্রীলঙ্কা ছিল ২০০০ শ্রীলঙ্কার সঙ্গে। হ্যাঁ, আশরাফুল সেঞ্চুরি করলো আর হয়নি কে। মানে ওই আপনি ওইটা তো ওয়ানডে ক্রিকেটই এক্সটেন্ডেড ভার্সন। আপনি কখনোই ওই স্কিলটাকে টেস্ট ক্রিকেটে আনার চেষ্টা করেন নাই। কজ আপনার কখনোই টেস্ট ক্রিকেট আপনি গুরুত্ব দেন নাই। আপনি টেস্ট ক্রিকেট গুরুত্ব দেওয়া শুরু করছেন কখন? ২০১৯ এ যখন আপনি বাজেভাবে হিমুলেট হয়েছেন ইন্ডিয়া যায় পিঙ্ক হুম। বলে। যখন আপনি একেবারেই বুঝতে পারতেছেন যে আমার টিকে থাকতে হইলে আমার টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে আসতেছে। আমার টপ 9 এ থাকতে হলে আমার কিছু একটা করতে হবে টেস্ট ক্রিকেট নিয়ে। তখন আপনি টেস্ট ক্রিকেটে কিছুটা গুরুত্ব দিছেন। তা আপনি আমি তো আমি বিশ্বাস করি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাইছে ২০০০ সালে। খেলা শুরু করছে ২০২০ সালে। না ওইটা না অবশ্য আমার আলোচনাটা obviously এখানে আলোচনা আমরা আপনি যদি হঠাৎ ফরমেট কথা বলেন, হুম, টেস্টে কেন আসে নাই বা টেস্টে কেন আমরা ওটা করতে পারি? বিকজ আমরা টেস্টে এটা গুরুত্ব দেই। না আমি অবশ্য বিষয়টা অন্য দিক থেকে দেখি। মানে হচ্ছে একটা প্লেয়ার যখন খেলে, আমরা জো রুটের কথা বলতেছিলাম একটু আগে। জো রুটকে আসলে সে তো ৩ ফরম্যাটেই খেলে বা বিরাট কোহলি ৩ ফরম্যাটেই খেলে। এখন তার খেলা কি ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে যায়? যে মানে এটা যদিও আজকে আমাদের আলোচনার বিষয় না কিন্তু না, খুব একটা চেঞ্জ হয় না। এক সেটাই বললাম হুম, যে আপনি দেখেন জো রুট ওডিআই ক্রিকেটটা যে ওডিআই ক্রিকেটে মিডল ওভারে ব্যাটাচ্ছে। উনি যেটা ওডিআই ক্রিকেটে করতেন ঠিক সেই টেমপ্লেটগুলো এখন টেস্টে ফলো করেন। এটাই বেসবল।
কিন্তু আগে কিন্তু সেটা ছিল না। তাকে এই ফ্রিডম দেওয়া হয়েছে, তুমি ওয়ানডেতে যেটা খেলতা ঠিক এখানে এটা খেলো। কিন্তু আমাদের তো ওই থিংকিংটাও নাই যে হ্যাঁ, আমাদের ওয়ানডে স্কিলটা বেটার। লেটস ইউজ দ্যাট ওয়ানডে স্কিল টু গেট বেটার এট টেস্ট ক্রিকেট। আমাদের জীবনে এই ডিসকাশন হয়নি। জীবনে এটা নিয়ে কথা হয়নি। তাহলে আমি কিভাবে ওইটা চেষ্টা করব, চিন্তা করব যে এখন আমরা যখন টেস্টে ভালো খেলতেছি, আমি মনে করি এখন বাংলাদেশের বেস্ট ফর্মের টেস্ট এই মুহূর্তে। এখন যখন ভালো খেলতেছি তখন এইসব ডিসকাশন আসতেছে টিমের মধ্যে। আচ্ছা সাদমান, আপনি অনেকদিন আপনি তো স্লো স্টার্টার, স্লো অনেক বল নেন। আপনি একটু অ্যাটাকিং খেলেন। গত গত এই যে ৬-৭ মাস সাদমান বেশ কিছু 60, 70s করছে যেগুলো খুব কুইকার রেটে আরকি। কারণ বেসবল অনেককে ইন্সপায়ার করছে টু হুম। সাম এক্সটেন্ট বাংলাদেশকেও। শান্তর স্ট্রাইক রেট খুবই হাই। শান্ত অ্যাটাকিং নাম্বার 4 ব্যাটার। মোমিনুল অ্যাটাকিং নাম্বার 3 ব্যাটার। এরা এখন ওই থিংকিং এ ওই টেস্ট হ্যাঁ, ক্রিকেটে কিন্তু ওগুলো আসে। আমরা ওই ডিসকাশন শুরু হইছে রিসেন্টলি। মানে আমি যেই কারণে আসলে জুবাইরের আড্ডায় চাই সেটা হচ্ছে আসলে শান্ত বা সাদমান না। এগুলো তো হুম, হচ্ছে ভিজিবল। মানে এগুলা তো মানে ইসের উপরে আছে। কিন্তু হচ্ছে মানে জুবাইরের আড্ডায় চাওয়ার একটা বড় কারণ হচ্ছে হি নোজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য আন্ডার 19 ক্রিকেট। আরো ইয়াং পোলাপান বা যারা উঠে আসতেছে। তো তাদের মাইন্ডসেট কি আসলে চেঞ্জ হইছে? মাইন্ডসেট অ্যাটাকিং। জেনারেশন ওয়াইজ তো আপনার অ্যাটাকিং ব্যাটসম্যান আসবে। ন্যাচারাল ইভোলিউশন। কিন্তু বাংলাদেশে যেটা হয় ওইটাও সেম কথা। বাংলাদেশে যেটা হয় অ্যাটাকিং ব্যাটসম্যানটা আসে সিস্টেমে ঢুকে। মোস্ট অফ দ্য ক্রিকেট খেলে মিরপুরে। যখন আপনি সেন্টারটাই হবে স্লো অ্যান্ড লো উইকেট, তখন আপনি ন্যাচারাল টেন্টেটিভনেস আপনার গেমে ঢুকতে থাকে আস্তে, আস্তে। ইভেনচুয়ালি যখন আপনি আর সোসাইটির যেই ফেইলিউর অ্যাকসেপ্ট না করার যে বিষয়টা আছে সেটা তো আছেই। তো ওই প্লেয়ারটা সে আন্ডার 19 এ খুব ভালো অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে বা এইচপি লেভেলে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে। একটা সিজনের ফেইলিউর, একটা সিজনের ফ্রাস্ট্রেশন, পরের সিজনে তাকে আরেকটু টেন্টেটিভ করে। আরেকটু টেন্টেটিভ করে। এভাবে যখন সে ন্যাশনাল টিমে আসে তার ওই ন্যাচারাল ফ্লেয়ারটা আস্তে, আস্তে নাই হয়ে যায়। ইভেন ন্যাশনাল টিমে আসার পর তাকে মেক্সিমাম ক্রিকেট খেলতে হয় মনে করেন যে মিরপুরেই। যখন আপনি মিরপুরে ন্যাশনাল ন্যা ম্যা ইয়ে খেলবেন তখন আপনার অটোমেটিক্যালি দেখবেন যে আপনার একটা শেকিনেস চলে আসে। আপনি শট খেলার আগে ২ বার চিন্তা করবেন। কারণ হচ্ছে যে আপনি জানেন না যে বলটা কোন হাইটে আসবে। একটা অ্যাটাকিং ব্যাটসম্যানের সবচাইতে জিনিস হচ্ছে কনসিস্টেন্ট বাউন্স। কমন। কেন অস্ট্রেলিয়ানরা সব জায়গায় ডমিনেট করে? কজ তাদের সবার আগে চিন্তা করে যে ওই লেংথের বলটাকে অ্যাটাক করতে হবে। এবার পরে ডিসাইড করে যে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। বাট তার ফার্স্ট থিংকিং হচ্ছে ওইটা অ্যাটাকিং লেন্থ, ওটা আমার মারার বল, এটা আমার রেঞ্জে আছে, আমি এটা মেরে দেবো। এটা হচ্ছে তার ফার্স্ট থিংকিং। আর আমার ব্যাটসম্যান চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এটা কই আসবে? কোন হাইটে আসবে? আমি একটু ব্যাকফুটে থাকি, ফরওয়ার্ডে না যাই। বহুত র ব অনেক রকম চিন্তা করে তার ওইসবই তার অটোমেটিক্যালি তার ব্যাটিং এ টেন্টেটিভনেস এড করে। আমিও হচ্ছে এই জায়গায় পরস্পর বিরোধী ২ টা কথা কই। পরস্পর বিরোধী এইজন্য যে লিমনের বইতে একটা চমৎকার উদাহরণ আছে যে ম্যাককালাম যেটা বলতেছে যে ম্যাককালাম মাইন্ডেড ব্যাটার মানে আমি যদি এই টার্মটা ইউজ হুম, করতে চাই। সে বলতেছে প্রতিটা বলকে সে দেখে একটা পোটেনশিয়াল ৬ হিসাবে। মানে এইটা হচ্ছে পরে ওই যে ড্যারেন সামির ২ বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম তাদেরও একই পলিসি ছিল যে আমার ১ম টার্গেট ৬ মারা। ৬ মারতে না পারলে ৪ মারবো। 6, 4, 3, 2, 1 হ্যাঁ, এভাবে চিন্তা করে। মানে ৩ তো মনে হয় কিন্তু 6 ফুট 2 1 এভাবে মনে হয় ভাবি তো হোয়াটএভার একদম হচ্ছে ডট বলটা হচ্ছে একদম লাস্টিং। আনলাইক ইংলিশ মানে বয়কটটা চিন্তা করতো বা আগে হচ্ছে বলটা আমি আসলে লিভ করব। একদম যদি খেলতে বাধ্য হই তখন খেলবো। আর একদম যদি দেখি যে না পেয়ে গেছি জায়গায় তখন ওইটা কখন আসবে ভাই? নিচ থেকে আমার ওই স্ট্রাকচার থাকতে হবে ওইটা খেলা। এইজন্যই আমার ওই প্রশ্নটা যে তাহলে আমাদের এখানকার তরুণ ব্যাটাররা এখন যারা খেলে, যারা বিকেএসপিতে খেলে বা যারা হচ্ছে আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 তাদের আসলে আমি যে ২ টা এক্সট্রিম স্কেলের কথা বললাম যে আমাদেরও আসলে আমরা যেই প্রজন্মে বড় হয়েছি বা আমাদের সিনিয়ররাও তারাও হচ্ছে গিয়ে হচ্ছে ওই জিনিসটাকে ওই যে ব্রিটিশ যে কায়দা কারণ আমাদের সোসাইটিও হুম, তখন হচ্ছে যে সারভাইভাল মোডে ছিল। আমরা হয়তো স্ক্রিনেও দেখবো বাজ মানে আমরা বাজ-বলার আলোচনা করতে গিয়ে আমরা আ আমরা হচ্ছে আলাপ করতেছিলাম যে ৩ ধরনের ক্রিকেট হয়। একটা হচ্ছে গিয়ে একদম আ স্টোকসীয় ক্রিকেট যেটা হচ্ছে হারা নিয়ে কোনো টেনশনই নাই। একদম ফুল মানে ফেইল প্রুফ। আমি হচ্ছে ৬ই মারবো। আউট হইলে হবো। মানে এবং সেইটা নিয়ে আমাদের মুরুব্বিরা হচ্ছে খুব হাসাহাসি করতেন। যে আমার মনে আছে শহীদ আফ্রিদি যখন ১ম সিনে আসে, আমি যাদের কাছ থেকে ক্রিকেট খেলা আ যারা আমাকে হচ্ছে ক্রিকেট খেলা শিখাইছেন, বুঝাইছেন, ৭০ এর দশকের মানুষ যারা, তারা আফ্রিদিকে তারা মনে করতো একটা লাফিং স্টক।
এই ছেলে প্রতি বলে 6 মারতে যায় কেন? ওই হেড ক্রিকেট অফিস টাইম ছিল। হ্যাঁ, ক্রিকেট হচ্ছে নষ্ট করে দিচ্ছে। সো ওইটা একটা ছিল। মানে তাদের ভাষ্য মতে আমরা যদি অতীশের কথা বলি, মতি নন্দী মানে obviously মতি নন্দীর লেভেলের লেখক মানে বাংলা ভাষায় সম্ভবত আসে নাই স্পোর্টস নিয়ে। উনার লেখাতেও আমরা দেখতে পাই বুড়ো ঘোড়া বলে একটা লেখার কথা আমি obviously স্মরণ করতে পারি যেখানে হচ্ছে আছে যে হচ্ছে কিভাবে আসলে নিখুঁত শট খেলা মানে উনার একটা বল এজ হইছে সেইটা নিয়ে ভদ্রলোক হচ্ছে ওই ব্যাটসম্যান সম্ভবত জহর নাম ছিল আমার যদি রিকল করতে পারি ওই গল্পের নায়কের সে ওইটা নিয়ে টেন্স এবং সে কিভাবে হচ্ছে কয়েক সেশন ব্যাট করে ম্যাচ ড্র করছে অ্যান্ড পারফেক্ট ওই ব্রিটিশ যে জায়গা থেকে সো ওই জায়গা থেকে ওইটা একটা এক্সট্রিম মানসিকতা ছিল আমরা যখন নতুন নতুন ক্রিকেট খেলা দেখতেছি যে আর এখন যেটা এটা আরেকটা হ্যাঁ 50 ওভার কোনোভাবে ব্যাট করে আসো বা হচ্ছে সারাদিন ব্যাট করে আসো হচ্ছে ইটস নট অ্যাবাউট রান ইটস অ্যাবাউট সার্ভাইভিং লাইফকে ওইভাবে দেখা যে বাংলাদেশের মিডল ক্লাস বা বাংলাদেশের লোয়ার মিডল ক্লাস তারা হচ্ছে যারা লোয়ার মিডল ক্লাসও তো খেলতো না মিডল ক্লাস যারা ক্রিকেটটা খেলতো লাইফ ইজ এ স্ট্রাগল আমি কোনোভাবে টিকে থাকবো সো আবার হচ্ছে তারা এই এক্সুবারেন্সকে তারা খুব ঘৃণা করতো 6 মারলে তারা বলতো ব্যাট উঠানো যাবে না সো আফ্রিদির কথাটা যেই জন্য বললাম বা ওই যে পিঞ্চ ক্রিকেট এবং ইনফ্যাক্ট ডেরিগেটরি শব্দ ছিল পিঞ্চ হিটিং হুম, পিঞ্চ হিটিং ইটসেলফ শব্দটা কিন্তু বেশ ডেরিগেটরি জাস্ট এ প্রিন্সিটা। মানে জাস্ট আ পিঞ্চ মানে এটা ভালো কিছু হ্যাঁ ওটা হচ্ছে ওই যে মার্গারেট ব্যাট যেটা শুরু করলো 92 ইয়েতে ওয়ার্ল্ড কাপে সরি 92 না 91 সো কথাগুলো তো ছড়াই যাচ্ছে আবার আমাদের যেটা হয় আড্ডা দিতে গেলে আই হোপ পিপল ওন্ট মাইন্ড সো কিন্তু ওইটার সাথে এই যে এক্সট্রিম মানে হুম, আমি একটা বলকে দেখবো হচ্ছে 6 মারার অপরচুনিটি হিসাবে যে এক সাইডে বলতেছে যে হচ্ছে আমি উইকেট হারানো যাবে না। আমার ফার্স্ট অপশন হচ্ছে উইকেট রক্ষা করা। তারপরে সম্ভব হইলে একটা রান নেয়া। আরেকটু লুজ বল হইলে হাতটা খুলে মারা তাতে যদি ২ রান হয়। এর থেকে ভালো হইলে একটা কাভার ড্রাইভ করে অবভিয়াসলি কাভার ড্রাইভ করে অন ড্রাইভ করে না। ৪ মারা। এরপরে খুবই রেয়ারেস্ট অকেশন এ একটা ৬ মারা। সো এই যে ২ টা স্পেকট্রাম যদি আমি দেখি বাংলাদেশের ইয়াং প্লেয়ারদের মধ্যে অ্যাজ এ হোল তারা আসলে কোন মানে এই ২ টার কোন জায়গায় বসবাস করে? মাঝখানে এট দ্য মোমেন্ট। কারণ হচ্ছে যে সাইকোলজিক্যালি আপনি চাইবেন যে ন্যাচারাল অ্যাগ্রেশনটা আসবেই স্বাভাবিক। আপনি এখন আমাদের আশেপাশে যারা কথাবার্তা অনেক ফ্র্যাঙ্ক, তাদের খেলার ধরনও এরকম। জেন জি যাদের আমরা বলি, হ্যাঁ। ঠিক ওইটার রিফ্লেকশন আপনি তার তার খেলায় দেখতে পাবেন। কিন্তু আই ফিয়ার যে ওই সিস্টেমের কারণে এইটা আমরা কখনো ওইটা দেখতে, দেখতে টিভিতে মানে একদম হাইয়েস্ট লেভেলে দেখতে, দেখতে আমরা মানে কতটা দেখতে পাবো আরকি। হুম, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। সেজন্য আপনাকে এই ন্যাচারাল অ্যাবিলিটিটাকে নার্চার করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, সেটা আমাদের আছে কিনা? এটা একটা হিউজ কোয়েশ্চেন। এর গত ৩-৪ বছরে যেসব প্লেয়ার আসছে, তাদেরকে আমরা ধরে রাখতে পারবো কিনা? তাদেরকে উপরে আনতে পারবো কিনা? এটা নিয়ে সিরিয়াস ডাউট আছে। কারণ আপনার ওইটার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটা আমাদের এখন এই মুহূর্তে নাই আরকি। এটা হচ্ছে বাস্তবতা আরকি। আচ্ছা আমরা একটা আত্মসমালোচনা করি। আমি নিজে যদিও এখন জার্নালিজমের সাথে নাই বললেই চলে। কিন্তু হয়তো এটা জার্নালিস্টের দায়িত্ব না। কিন্তু আমি বলতেছি যে আসলে বাংলাদেশের ক্রিকেট জার্নালিস্ট যারা, তারা কি আসলে ইন ডেপথ জার্নালিজমটা করে কোনো হেল্প করতেছেন কিনা? কেন আমি বলি? কারণ ফুটবলের স্ট্যাটিস্টিকস এ খুব ইন ডেপথ স্ট্যাট নিয়ে এখন আলাপ হয়। এক্সপেক্টেড গোল আ তারপরে হচ্ছে আ এরকম হচ্ছে মানে মানে একটা একটা খেলায় হয়তো একটা টিম হেরে গেছে। কিন্তু আসলে বলা হচ্ছে যে আসলে সে ওইখানে আসলে তার পজিশন এর মতো ব্যাপার তো ছিলই। এখন হচ্ছে গিয়ে সে দেখতেছে যে তার খেলার স্টাইল কেমন ছিল, সে কত পার্সেন্ট হচ্ছে ডমিনেট করছিল। তাদের আসলে টিমের মধ্যে কম্বিনেশন কিরকম হুম, ছিল, হ্যাঁ? এক্সপেক্টেড গোলের কথা তো বললামই। তারপরে হচ্ছে আ তারপরে হয়তো দেখা গেল টিমটা খুব ফিয়ারলেস মানে তার যে পাসিং সেই পাসগুলা হচ্ছে কতটা আ ফরওয়ার্ড পাসিং ছিল। খালি যে আমি স্ট্যাট দিলাম যে অমুক টিম ৯৯০ টা পাস দিছে। কিন্তু তার মধ্যে ৭৫০ পাসই হচ্ছে গিয়া ব্যাকওয়ার্ড পাসিং বা নিজেদের অর্ধে। আমি অপোনেন্টের ফাইনাল থার্ড এ গিয়ে আমি কতখানি বলই করছি। ডেঞ্জারাস পজিশনে আমি ক কতবার হচ্ছে অ্যাটেম্প্ট নিছি। সো ক্রিকেটেও এখন এসব স্ট্যাট আছে।
এই ক্রিকেটও অবভিয়াসলি এসব স্ট্যাট আছে যে সে আসলে একটা ব্যাটার আসলে হচ্ছে মানে দিন শেষে এভারেজ খুব ভাইটাল। কিন্তু আমি যেটা বলি যে যেই জন্য কথাগুলো বলা যে এভারেজের নিচে তো অনেক গল্প থাকে। যে একজন হচ্ছে খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে। আমরা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের নাম বলতে পারি যে হচ্ছে হি ওয়াজ আমি নিজে পার্সোনালি খুব বিরক্ত হইতাম যে মানে মানে বিরক্ত হওয়ার একটাই কারণ বিকজ তার প্রতি একমাত্র আমাদের আসলে কিছু হোপ ছিল। মানে সে যখন হচ্ছে ১৬-১৭ এভারেজে রান করত, it was very frustrating. But at the same time, he was the only guy who could fetch us some wins. আমার যেমন অস্ট্রেলিয়ার সাথে উইনটা তো হুম। আছেই। ওই যে যেটা হচ্ছে ওয়ানডেতে যে উইনটা। তারপরে হচ্ছে ইংল্যান্ডের সাথে তার যে ইনিংসটা। আমি স্পেশালি আমার মনে পড়ে যে হচ্ছে আ ওয়েস্ট ইন্ডিজের সাথে ১ম টি-20 মানে আমরা এখন টি-20 তে আমরা ১৫০ ক্রস করতে পারি না। আমরা ১৫০ রে থ্রেশহোল্ড বানায় ফেলছি। হুম, অথচ সেই সময় 160 প্লাস কে হচ্ছে সে চেস তারা অবলীলায় চেস করে ফেলল বাংলাদেশ অ্যাজ এ নিউ টিম। সো ওই জায়গায় যে কিছু ফ্যাক্টর ছিল আমরা তখন কিন্তু আমি তখন বলব, আমি বরং কিছু ক্রেডিট দিতে চাই যে আমাদের অগ্রজদের। ওই সময় তারা কিন্তু বলতেন যে এই ছেলেটার মধ্যে এরকম হচ্ছে সে হয়তো এভারেজ হয়তো কম কিন্তু তার ব্যাটিং এর মধ্যে একটা অ্যাগ্রেশন আছে। তার হচ্ছে অ্যা এটা সবসময় বলে। মানে ওই কি জানি অস্ট্রেলিয়ানরা ওই যে রান করে না, তার পরে কিন্তু যোগ করে বলে যে তার মধ্যে একটা অ্যাগ্রেশন আছে। হ্যাঁ, এখন আমি যেই জায়গায় যেটা যোগ করতে চাই আমাদের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি এই জার্নালিজমটা হচ্ছে কিনা আমি যেটা বললাম ডিপ স্ট্যাটিস্টিক্স। ডিপ স্ট্যাটিস্টিক্স কি প্রথমত জার্নালিস্ট ইউজ করে কিনা, দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যানালিস্ট হুম। মানে বিশেষত হচ্ছে আমি ন্যাশনাল টিম নিয়ে খুব একটা আগ্রহী না। ন্যাশনাল টিম একটা অ্যানোমালি এটা একদম শেষ স্টেজ। তার যে সুবিধা, আ তার যে স্ট্রাকচার সেইটা আসলে অন্য লেভেলের ব্যাপার। সে হয়তো জিম পায়, সে হয়তো অ্যানালিস্ট পায়, বিশ্বসেরা কোচ পায়। কিন্তু আমি বলতেছি একটু লোয়ার গ্রেডের দিক গেলে ক্লাবগুলা কিংবা ডিভিশনাল টিমগুলা। খুবই ইনিশিয়াল স্টেজে ভাই। খুবই এ ইনিশিয়াল স্টেজ। এখন তো এগুলা তো কঠিনও না। মানে কঠিন, এখন তো ওরা কঠিন না টিমগুলা লাস্ট ইয়ার দেখা গেছে যে ঢাকা প্রিমিয়ার লিগের একটা টিম আবাহনী সেটাও প্রমিনেন্ট টিম। সেটা একটা এনালিসিস সাপোর্ট দিছে। সে গত বছরের কথা। মানে তারা কি জিততে ডিপ পারে। মানে বাসবলের আলাপে কেন আসতেছি? কারণ বাসবল কিন্তু অ্যাপারেন্টলি ইট মে সাউন্ড ভেরি মানে ওই যে আমি যদি ৬০ এর দশক বা ৭০ এর দশকের মানুষের কথা নিয়ে বলি যে প্রত্যেকটা বল চালায়। কিন্তু এই চালানোর মধ্যেও কিন্তু মেথড আছে। হ্যাঁ, মেথড আছে। তার ডিপ স্ট্যাট আছে এবং সে বলতেছে যে অ্যাটাক ইস দ্য বেস্ট ডিফেন্স এবং বলারও অবভিয়াসলি যত বড় বলারই হোক, সে যখন অ্যাটাকের মুখোমুখি হয়, দিন শেষে এটা তো একটা হিউম্যান গেম। তো আমি রোবট না যে আমি টানা ২ টা ৬ খাইলাম, আমি পরের বলটা হচ্ছে আমার কোনো মেন্টাল ইফেক্ট করবে না। বা ব্যাটারও যে হচ্ছে গিয়ে ব্যাট করতেছে, সে ২ টা ৬ মারার পরে তার 3rd বলে যে কন্ডিশন হয় এবং হচ্ছে আরেকটা মজার আমি ৬০ এর দশকের উদাহরণ বলি যে আমি আমার খুব প্রিয় ক্রিকেট লেখক অভিষেক দাওনি এটা প্রায়ই হচ্ছে গিয়ে ব্যঙ্গ করে বলেন যে হচ্ছে একটা ৪ মারার পরে পরের বলটাতে সিঙ্গেল নিতে হবে। এটা নাকি গুড ক্রিকেট। মানে আমি পরের বলটা সেন্সিবল ক্রিকেট। সেন্সিবল ক্রিকেট। যে পরের বলটা যতই খারাপ হোক, হ্যাঁ? মানে হচ্ছে গিয়া একটা ৪ মাইরা দিছে আমি পরের বলটা আরো এগ্রেসিভ হইতে পারবো না। ইটস obviously reflects that era, that society আমাদের হচ্ছে ওই রক্ষণশীল সোসাইটি, কলোনিয়াল সোসাইটি এগুলার একটা ইফেক্ট ছিল। কিন্তু what I am trying to say are we working মানে টেকনোলজি তো আমাদের কাছে হুম। এভেইলেবল। এটা নিয়ে অত বেশি হয় না ভাই। মানে এটা বলার মতো আপনার হইলে তো অবশ্যই আপনার চোখে পড়তো। আপনি এই না, প্রশ্ন আমি যেহেতু হচ্ছে আমি তো আগেই বললাম। আমাদের এখানে ওই ডিসকাশন মানে এই ডিসকাশন আমার কাছে মানে খুবই আর্লি স্টেজে মাত্র যা শুরু হইল। ওই টাইপের রিপোর্টিংও মানে খুব যে হয় তা না। খুবই কম। মানে ইভেন ওই টাইপের জিগ জিজ্ঞাসা করা যে প্রশ্ন করা যে ওই টাইপের কেন হচ্ছে? ওই ডিসকাশনটা খুবই আর্লি স্টেজে আছে। ইভেন প্লেয়াররাও যে খুব বেশি ওই টেকনিক্যাল মানে ওই মানে ট্যাকটিক্যাল ওই সাপোর্ট গুলা নেয় বা হুম। ক্রেভ করে ওইটাও না। ন্যাশনাল টিমে আসলেই ওইসবে দিয়া উপরে না আসা পর্যন্ত আপনি ওইসবের সঙ্গে ইন্ট্রোডিউস হন না। আর উপরে যারা আসে তারাও যেটা গ্রহণ করতে, করতে ৩, ৪, ৫ বছর হ্যাঁ, না obviously তার যদি আনলার্ন করা তো খুব কঠিন। হ্যাঁ, মানে সে যদি একটা প্রসেস এ বড় হয়, সে যদি হচ্ছে এখন সে একটা প্রসেস এ বড় হয়ে ন্যাশনাল টিমে আসছে। এখন সেইটা তো সে আনলার্ন করা বা ডিলার্ন করা খুবই কঠিন কাজ। সো সেটাও আমরা এই যে যদিও বললাম যে ন্যাশনাল টিম ইজ আ বিগ এক্সপোজার, বিগ অপরচুনিটি। কিন্তু আমার কালচারে আমরা বাসবল বলি বা যাই বলি, আমার কালচারে যেমন আমরা আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে গিয়া ব্রিটিশ কালচারে
ওইটার একটা চেঞ্জ আসছে এবং তারা হচ্ছে 40 ওভারের ওয়ানডেতে চলে গেছিল। খোদ এবং সেটার ওই যে লিমনের বইটাতে সেটার বিবরণ আছে। আরো কিছু জায়গায় সেই পডকাস্ট-টডকাস্ট বা এইসবে বইপত্রে পাওয়া যায় যে কিভাবে করে ওদের ক্রিকেট মরবিড হয়ে যাচ্ছিল, লোকজন ক্রিকেট খেলা দেখতেছিল না। সো আমাদেরও তো হচ্ছে অ্যাপার্ট ফ্রম ন্যাশনাল টিম, ক্রিকেট কালচার তো ঐরকম আসলে এক অর্থে মরবিডই। হুম। মানে কেউ তো আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট দেখতে যায় না। না, কোথাও কেউ দেখতে যায় না। মানে বাট কিন্তু লোকাল ক্রিকেটও তো নাই। মানে অন্যান্য জায়গায় কি হুম, হয় যে হচ্ছে আ ইন্ডিয়াতে এট লিস্ট আ ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে আইপিএল নিয়ে মাতামাতি হয় সেটা ঠিক আছে। কিন্তু ওদের ইভেন লোকাল যে লেভেলের যে লিগগুলা হচ্ছে সেগুলাও লোকে দেখে। রঞ্জি মেবি অত দেখে না কিন্তু মানে লোকের হুম, আগ্রহ আছে আগ্রহ আছে। দেখতেছে। রিসেন্টলি আমি বলতে পারি যে গত কয়েক বছরে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা নতুন করে রিভাইভাল হইছে আরকি বাংলাদেশ ক্রিকেটে, যেটা রিফ্লেকশন টেস্ট ক্রিকেটেও আছে। এই কারণেই টেস্ট টিমের প্রত্যেকটা টেস্ট টিমের প্লেয়ার ন্যাশনাল টিমে মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে রেগুলারলি যখনই সুযোগ পাইতেছে। ফাস্ট বোলার যারা আছে বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে এক্সাইটিং জিনিস বলতে গেলে ফাস্ট বোলিং গ্রুপটা। তারা সবাই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে। নভেম্বর-ডিসেম্বরের যেহেতু অত বেশি হিট থাকে না, তারা ওই টাইমটা খেলতেছে। কারণ তারা দেখতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি সাকসেসফুল মানে হাইয়েস্ট পেইড জব বলতে গেলে বিইং এ টেস্ট ক্রিকেটার ফাইন্যান্সিয়ালি ২০২০ সালের পর থেকে। কন্ট্রাকচুয়াল চেঞ্জটা আসার পর থেকে। তো এই কারণে ফার্স্ট ক্লাসে এমফেসিস বাড়তেছে। আপনি যখন একটা ম্যাচ খেলবেন, আপনি ৳৮,০০,০০০ ম্যাচ ফি হবে। যেটা অন্য হোয়াইট বলে ওয়ানডেতেও না, টেস্টেও না। টেস্টে তো আরো কম। ওয়ানডে আর টি-টোয়েন্টি তে কম। সো একটা টেস্ট খেলার জন্যই ওই প্লেয়ারটা নিজেকে রেডি করে। এই ফাইন্যান্সিয়াল মোটিভেশনটা এখন আছে। এটা আগে ছিল না। আগে না থাকার কারণে আমাদের ক্রিকেট নিয়ে আলোচনা ১ম ২০ বছরে খুবই স্ক্যাটার্ড। আমরা কথা বলি ২০ টা থিসিস নিয়া। আমরা এর অন্য ক্রিকেট কালচার নিয়ে যখন আমরা টেস্ট ক্রিকেটের একটা ন্যারেটিভ বলি, এখন যেমন আমরা বাসবল নিয়ে বলতেছি, আমরা জাস্ট ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলতেছি। বাংলাদেশের এই ক্রিকেট নিয়ে বলতে গেলে স্ক্যাটার্ড মেমোরি আছে। কারণ হচ্ছে যে আমরা কোনো ফরম্যাটে কখনোই প্রায়োরিটাইজ করি নাই। একটাই করছি, সেটা ওয়ানডে। ওই এরায় তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিছে একটা ফরম্যাটকে। ওই প্লেয়াররা যারা আমাদের legendary প্লেয়ার, তারা নিজেদের স্কিলটাকে আপস্কিল করছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে হাউ টু ডু ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওডিআই ওয়ার্ল্ড কাপটাই তাদের কাছে প্রায়োরিটি ছিল। ওডিআইটাই প্রায়োরিটি ছিল। আর টেস্ট ক্রিকেট যখন খেলতো তখন তারা মনে করতো যে আচ্ছা ঠিক আছে, খেলতেছি খেলার জন্য। একমাত্র মুশফিক ভাই ছাড়া ওই এরার যারা আছে। একমাত্র মুশফিক ভাই ছাড়া মনে হয় না কেউ টেস্ট ক্রিকেটের অতটা গুরুত্ব দিয়ে দেখছে। এই কারণে উনি এখনো খেলতেছে। উনার ওই ইয়াটা আছে, প্যাশনটা আছে। এই জিনিসটা চেঞ্জ হওয়া শুরু হইছে এই ভেরি রিসেন্টলি ৪-৫ বছরে। বিকজ অফ ফাইন্যান্সিয়াল মোটিভেশন। এখন ওই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা হলো, আমি আর জুবায়ের আসলে আলোচনা করলে বা ক্রিকেট এত ভাস্ট একটা টপিক। আসলে আমাদের এত বেশি ছড়ায় যাবে, আমাদেরও স্ক্যাটার্ড হয়ে যাবে। বাট এই যে বাংলাদেশে আ পেস বলের উত্থান এবং বাংলাদেশের স্পোর্টস ইকোনমি মানে one of my most favorite topics. Definitely these topics মানে deserve an episode each if not more. হুম, হ্যাঁ, সো আমরা হয়তো সামনের গুলো নিয়ে obviously আমরা হোপ যে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। যে বাংলাদেশের পেস বলের উত্থান এবং আমরা আশা করি সেই সময় একদম আরো টেকনিক্যাল জায়গা থেকে যে যারা পেস বোলিং নিয়ে কাজ করেন আ এবং হচ্ছে সেটা শারীরিক দিক থেকে শুরু করে আ সেটার যে সাইকোলজিক্যাল অ্যান্ড সামাজিক দিক এগুলো নিয়ে আমরা হয়তো আরো আলোচনা হুম, আনতে পারবো। আমরা ইকোনমি নিয়েও কথা বলতে পারবো যে আ স্পোর্টস ইকোনমি নিয়ে। সো আসলে আজকের পর্বে আমাদের অনেক সুতা আসবে। আমরা যেহেতু আড্ডা মুডে আছি, আমরা আড্ডা দিতে চাই। বাট একই সাথে আবার চাইও না যে হচ্ছে আড্ডাটা খুব বেশি ছড়ায় যাক। সো আমরা হ্যাঁ, ওগুলি নিয়ে আসবো। যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে বাসবল এবং হচ্ছে obviously হচ্ছে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতেছি বাসবলের থ্রুতে। বাসবল হয়তো আমরা এ জানি অনেকেই বাসবল কি, বাসবল কিভাবে খেলা হয় সেটা সুতাটা ধরে আসলে আমার আগ্রহ আজকে মূলত যে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারের মাইন্ডসেট নিয়ে এবং সেটা আসলে বেসিক্যালি বোলিংটাতেও যাচ্ছি না। আ ব্যাটিং এর মাইন্ডসেট নিয়ে যেমন যেমন হচ্ছে গিয়ে আমাদের আ এখন হচ্ছে গিয়ে তাহলে সো আমরা ওই জায়গাটায় আজকে ফোকাসটা থাকি। এখন আরেকটা আলাপ হচ্ছে যে পিচ যেটা নিয়ে আমাদের রেগুলার আলোচনা হয় ইত্যাদি একদম ইম্পোর্টেন্ট। সবচাইতে ইম্পোর্টেন্ট টপিকও বলা চলে। এখন আ ইন্ডিয়ার পিচ তো হচ্ছে ইন্ডিয়া বাট আমরা এখন বারবারই বলি যে হচ্ছে আমি পার্সোনালি বিলিভ করি ইট মে সাউন্ড ভেরি মানে কি বলে কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমার মনে হয় যে জাতীয় দলের খেলা ইন্টারন্যাশনাল খেলা
লোকাল খেলা ২ টা আলাদা, আলাদা ইস্যু। আমার হোম গ্রাউন্ডে বিশেষত যেই টিমটা আ ওয়ার্ল্ড বিটার না, যেই টিমটা হচ্ছে আসলে এই মুহূর্তে আ ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, তার আসলে স্টাডির দিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। যে আসলে ঠিক আছে আমা আমা আমি আমি স্পিন ফ্রেন্ডলি পিচ বানাবো। আমার একটা মিরপুর থাকবে, সেই মিরপুরে মাইনফিল্ড থাকবে। সেই সব মাইনফিল্ডে দেশে আছে। হ্যাঁ, সব দেশ স সেই মাইনফিল্ডে আমরা ম্যাচ জিতবো, আমার রেকর্ড বাড়বে। কিন্তু মানে আমরা বারবার যেটা বলি মিরপুরে একটা মাইনফিল্ড থাকতে পারে এবং মিরপুরে একটা মাইনফিল্ড থাকুকও। শ্রীলঙ্কায় আছে এরকম, ফিল্ম আছে। ইন্ডিয়ায় আছে। মানে ইন এ সেন্স অস্ট্রেলিয়ায় গ্যাবা হয়তো আগের মতো নাই। কিন্তু স্টিল সে মানে হুম, প্রত্যেক এখন দেশের একটা সেন্টার থাকে। হ্যাঁ, আমি লর্ডসে যখন খেলতে যাই তখন নিশ্চয়ই আমি বলব না যে আমার কেন এখানে স্লোপ আছে। মানে আ সো সেই জায়গা থেকে সেটা নিয়ে আমার আসলে খুব বেশি প্রবলেম নাই। আমার যেটা প্রবলেম মনে হয় যে সেটা হচ্ছে এত বড় একটা দেশ, এত বড় এত টাকা পয়সা এখানে খরচ হচ্ছে এবং obviously cricket has become the number one sports in our country. তো সেইখানে আমার হচ্ছে স্পোর্টিং অন্যান্য জায়গাগুলা নাই কেন? মানে হচ্ছে হ্যাঁ, আমার কেন হচ্ছে গিয়ে আসলে ৫ ধরনের পিচ বা ইন্ডিয়াতে যেটা সাকসেসফুলি হইছে। যে হচ্ছে ইন্ডিয়াতে তারা কিন্তু ওই যে বিরাট কোহলি কেমনে হইলো? মানে বা হচ্ছে শ্রীলঙ্কার কথা বলি। যে শ্রীলঙ্কার কথা আমরা বলতেছিলাম, তারা কিন্তু এখনো ওই ড্যাম পিচ বানায় মানে স্লো পিচ বানায় পৃথিবীর তারা সবচেয়ে বেশি স্পিন হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা। হ্যাঁ, সবচেয়ে বেশি স্পিনার তারা পয়দা করে। আবার তাদেরই দেখা যাচ্ছে যুগের পর যুগ ধরে হচ্ছে জয়সূর্যারাও হুম। পয়দা হচ্ছে। তো আমাদের কেন হচ্ছে না? ভাই এটা সেন্টারের বিষয়। এইসব মানে আপনি ব্যাটসম্যানের কথা বলতেছেন। ব্যাটিং কামস ফ্রম মানি। এটা নিয়ে আপনি বহুত আলাপ করছি। ব্যাটিং ডিরেক্টলি কামস ফ্রম মানি। আপনি প্রত্যেকটা দেশে যাবেন, যেয়ে দেখবেন যে কোন জায়গায় সবচেয়ে বেটার উইকেট পাওয়া যায়। সেই জায়গা থেকে ওই দেশে সবচেয়ে বড়, বড় টেস্ট ক্রিকেটার ব্যাটার হয়। লাহোর থেকে লাহোর হচ্ছে পাকিস্তানের বেস্ট ব্যাটিং উইকেট। সব বড় পাকিস্তানি ব্যাটসম্যান মেক্সিমামই লাহোরি। ঠিক আছে? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুর, কলকাতা এটা হচ্ছে এগুলো চেন্নাই, চেন্নাই তো স্পিন। এই ৪ টা হচ্ছে যে ব্যাটিং সেন্টার ইন্ডিয়ার। সবচেয়ে বড়, বড় ব্যাটসম্যান আসে এখান থেকে। কোনো ছোট শহর থেকে রিসেন্টলি কয়জন ব্যাটসম্যান আসছে দেখেন আমারে, ধোনি ছাড়া। সব বড়, বড় legendary ব্যাটসম্যান আসবে হচ্ছে বিগ সেন্টার থেকে। বিগ সেন্টার কারণ হচ্ছে গুড ব্যাটিং ফ্যাসিলিটিস। একটা আউটলায়ার হরিয়ানা থেকে একটা কপিল দেব বের হয়ে যেতে পারে। অ্যাথলেটিক ফাস্ট বোলিং বাইরে যেতে। একটা নীলফামারী কি চাঁপাইনবাবগঞ্জ থেকে নাহিদ রানা বের হয়ে যেত। কাজ তার দরকার হচ্ছে মানে তার অ্যাথলেটিক অ্যাবিলিটি এটা হয়েই যেতে পারে। কেন অ্যাসোসিয়েট নেশন গুলার সবার আগে বোলিংটা ভালো হয়? কারণ হচ্ছে ওই দেশে ফ্যাসিলিটিস নাই। ব্যাটিং ভালো হবে না। আগে বোলিংটাই ভালো হবে। দেন ফিল্ডিং ভালো হবে। দেন ইট উইল টেক সাম টাইম টু গেট বেটার এট ব্যাটিং। কমন সাইকেল এটা। আপনাকে পয়সা ঢালতে হবে ফ্যাসিলিটিসে। সিম্পল কথা। আপনার মেইনটেন্যান্স এ পয়সা ঢালতে হবে। বাংলাদেশের ব্যাংকে পয়সা রাখে একটা ক্রিকেট বোর্ড, পয়সা রাখে হচ্ছে ক্রিকেট ইয়াতে। ফ্যাসিলিটিসে কখনো বাংলাদেশ হেভি ইনভেস্টমেন্ট করে মানে নাই। আমার হচ্ছে সিম্পল কথায়। একদম হচ্ছে হ্যাঁ, এটা সম্ভবত তাহলে সবচেয়ে বেসিক আলাদা এবং আমার যে ক্রিকেটের সেই আদি রেসিজমে যদি ফিরা যায় যে হচ্ছে ব্যাটাররা হচ্ছে গিয়া আ জেন্টলম্যান, এক্সাক্ট এলিট এবং হচ্ছে গিয়ে ওই যে লেমনের বইয়ের উদাহরণ আমি বারবার বলতেছি। সেখানেও সে দেখাচ্ছে মানে জুবাইরের কথাটাই কিন্তু আমি হচ্ছে সেখানেও দেখতে পাইতেছি যে হচ্ছে ও সেইনা স্ট্যাট দিয়ে দেখাচ্ছে যে একদম পুরোটা ইংলিশ এলিট স্কুলের থেকে লোকজন যারা বের হচ্ছে তারা ভালো ব্যাটার। আপনি সাউথ আফ্রিকা যান। হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স, গ্রেম স্মিথ গত ২০ বছরের যত বড়, বড় টেস্ট ব্যাটার এখন ডেভিস সব হচ্ছে প্রাইভেট স্কুল প্লেয়ার। হুম। জো রুট প্রাইভেট স্কুল প্লেয়ার। এবং প্রাইভেট স্কুল একমাত্র মানে কি? কালো ব্যাটার বাবুমা। এর আগে কিন্তু অ্যান্টনি খেলছে বা হচ্ছে আরো যারা খেলছে তারা কিন্তু সবাই হচ্ছে গিয়ে প্রাইভেট স্কুল। বলার না ব্লাকদের মধ্যে আমি বলতেছি। ব্ল্যাকদের মধ্যে সবাই ভালো। কিন্তু একমাত্র বাবুমা হচ্ছে ব্যাটার হিসেবে বাইরে হলো এবং সেও কিন্তু আসলে স্কলারশিপ পাওয়া। প্রাইভেট স্কুল। স্কলারশিপ পেয়ে হি কামস ফ্রম মানি। হ্যাঁ, হি কামস ফাইন্যান্সিয়াল। ফ্রম মানি। মানে আপনি চিন্তা করেন প্রাইভেট স্কুল বললে হয়তো সবাই বুঝবেন না। প্রাইভেট স্কুলের গ্রাউন্ড থাকে, কোচিং সিস্টেম থাকে। কিছু, কিছু ক্ষেত্রে বাংলাদেশের টেস্ট প্লেয়িং প্লেয়াররা যেসব ফ্যাসিলিটিস পায় তার চেয়ে বেটার ফ্যাসিলিটিস পায় হচ্ছে ইংল্যান্ডের প্রাইভেট স্কুলের প্লেয়াররা। যেই ধরনের ফ্যাসিলিটিস তারা বড় হয়, ব্যাটিং ফ্যাসিলিটিস, কোচেস সবকিছু মিলায় আরকি। সো আপনি হয়তো একটা মাতারা হারিকেন পাবেন জয়সূরিয়া। আউটলায়ার। কিন্তু আপনি একটা সাঙ্গাকারা পাবেন যার এভারেজ 57 হুম, কাম ফ্রম কামস টেস্ট। ফ্রম হ্যাঁ, তাই না? মানে সেটা মানে একটা হচ্ছে 34 এভারেজ, একটা হচ্ছে 57 ব্রো। লেখকের ইট কামস ফ্রম মানি এটা হচ্ছে আউটলায়ার। ওই যে "An 11 from an Island" না কি বইটার নাম? আমি ভুলে গেছি লেখকের নাম। তো ওইখানেও সে যেমন দেখাচ্ছে যে হচ্ছে ওই একদম
পরিষ্কার স্কুল পার্থক্যটা যে স্কুল এবার রিসেন্টলি ওদের এবছর আমি শ্রীলঙ্কা গেলাম। আমি প্রত্যেকটা ওই ফ্যান্সি স্কুলে যায়া দেখছি যে ওদের ফ্যাসিলিটিস কি। কিছু, কিছু ক্ষেত্রে আমাদের ফার্স্ট রাউন্ড থেকে বেটার। তো ওখান থেকেই তো ব্যাটসম্যানটা আসবে। হাই কোয়ালিটি ব্যাটারটা আসবে ওই জায়গা থেকে, কজ তার ব্যাটিং ফ্যাসিলিটিস বেটার। তার টেকনিক ওখানে শার্প হবে। সে অল্প বয়সে শিখবে কিভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হয়, কেমনে কি খেলতে হয়। ওখান থেকে একটা ফাস্ট বোলার তৈরি হবে না। হয়তো হইতে পারে আউটলায়ার হবে সে। কিন্তু ফাস্ট বোলার তৈরি হওয়া ডেইলি স্টেন আসবে কিন্তু ওই মাইন্ড থেকেই। ওইটাই বলতেছি যেটা ওই কি এই গোল ওদের আমলের ওই গল্প থেকেই মানে খুবই ব্যাটিংস কাম ফ্রম মানি, এটা একদম যদি এটা ইয়া বলতে চায় এট দ্য মোমেন্ট আপনার বেস্ট ফ্যাসিলিটিস কোনটা বাংলাদেশের ব্যাখ্যাই ধরেন না কেন, বাংলাদেশ যত লেজেন্ডারি ব্যাটসম্যান আছে মুশফিক ভাই, সাকিব কোত্থেকে আসছে বিকেএসপি থেকে। বিকেএসপি হচ্ছে এলিট স্কুল। আপনি ৩টার দিকে ভোর ৩টার দিকে প্র্যাকটিস করতে চান, লাইট জ্বালায় আপনি ইনডোরে ব্যাটিং করতে হয়। এই কারণে বাংলাদেশের অনেক প্লেয়ার যারা বিকেএসপি থেকে ড্রপ আউট হয়ে ন্যাশনাল সিস্টেমে ঢুকে ২-৩ বছর তাদের অনেক ফ্রাস্ট্রেটেড টাইম যায়। প্লাস তার জেলায় সে যায়, জেলায় যায় সে প্র্যাকটিসের উইকেট পায় না। কিন্তু ক্লাস 7 থেকে সে বড় হইছে এমন একটা ফ্যাসিলিটিতে যেখানে সে ভোর ৩টায় চাইলেও ব্যাটিং করতে পারবে। অল অফ এ সাডেন সে যেমন এই যে আন্ডার 19 গ্রুপ যে ২০২০ সালে যারা চ্যাম্পিয়ন হলো এদের অনেকের সঙ্গে তো খুব ভালো যোগাযোগ ছিল আমার। ওরা যখন ড্রপ আউট করলো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ থেকে, তারপর যখন বাংলাদেশের সিস্টেমে ঢুকলো, তার মানে কি আপনি এখন রংপুরের প্লেয়ার। আকবর আলী মনে করেন এখন রংপুরের, এতদিন ছিল বিকেএসপি, এখন হচ্ছে রংপুর ডিভিশনের প্লেয়ার। রংপুর ডিভিশনে কোনো টাফ নাই। ফ্রাস্ট্রেটেড টাইম প্লেয়ারের জন্য, ডেভেলপমেন্টের জন্য। যে ক্যারি বড় হইছে হচ্ছে এমন এক জায়গায় যেখানে যখন মন চাইতো প্র্যাকটিস করতো। অল অফ এ সাডেন তার যখন ডেভেলপমেন্ট আরো ৩ গুণ স্পিড আপ হওয়ার কথা, তখন তার কোনো ফ্যাসিলিটিস নেই তার বিভাগে। তখন তার কোনো টার্ফ উইকেট নাই। তখন তার নিজের উইকেট বানায় নিতে হইতেছে। নিজের উদ্যোগে ইয়ে করতে হইতেছে। অনেক প্লেয়ার আমি জানি যে নীলফামারীতে রিশাদ নিজে যে একাডেমিতে বড় হইছে, ওই একাডেমিতে নিজে টার্ফ করে দিছে। এখন নিজে যেয়ে পোলাপান ওখানে নিজে ইনভেস্ট করতেছে যাতে ওখানে টার্ফ উইকেট হয়। দেখা গেছে মুশফিক ভাই তো নিজের বাসায় উইকেট বানায় নিছে। কিন্তু আইডিয়ালি হওয়া উচিত ছিল কি অন্য ক্রিকেট কালচারে কি হয়? আপনি এজ লেভেল সিস্টেম থেকে আসছেন, আপনি আপনি তা কাউন্টি টিমে যাবেন বা ডিভিশনাল টিমে যাবেন বা স্টেট টিমে যাবেন। ওইটার ফ্যাসিলিটিস হবে তার থেকে বেটার। দেন আপনি ন্যাশনাল লেভেলে যাবেন। আমাদের তো সেটা নেই। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় গ্যাপ ফ্যাসিলিটিস। তার মানে আমরা আজকের আলোচনাটা যদি আমরা বটম লাইন করতে আমরা তো ভালো একটা বটম লাইনে পৌঁছেছি। আমরা একদম প্ল্যান না করে গেল যে ব্যাটিং ইজ অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। মানি ব্যাটিং ইজ অল অ্যাবাউট মানি। হ্যাঁ? সো হচ্ছে গিয়ে তো আমাদের এখানে আনফরচুনেটলি আমাদের লাইক এখন আমার কথা বলতে মনে হলো যে বগুড়া টার্ফের কথা নাই বলতেছি। তা আমাদের তো আসলে হচ্ছে বগুড়া সম্ভবত একটা ভালো হাসপাতালও নাই। মানে মানে ফরগেট টার্ফ। হ্যাঁ, মানে আমাদের বগুড়ায় সম্ভবত বগুড়া বলতে আমি আই এম নট টকিং অ্যাবাউট বগুড়া অ্যাজ এ জেলা। আমি বলতেছি সেটা ভাই চিটাগং, তামিম ভাই, নান্নু ভাই। খুবই এ মানে ওই আগের প্রজন্ম আমি যদি দেখি ওইটা আমার মনে হচ্ছিল যে আগের প্রজন্মের যারা দেখতাম যে যারা ভালো ব্যাটার তারা হয় ঢাকা নাহলে চিটাং থেকে আসা লোকজন। মানে হচ্ছে কি ইভেন মানে ৮০ দশকে ৭০ মানে ৯০ দশকেও এই আকরাম খান সে হচ্ছে ওই খান ফ্যামিলি মানে নান্নু মানে উনি হচ্ছে নান্নু ভাই হচ্ছেন গিয়া আবেদিন ফ্যামিলি। জি, মানে সো জানি। মানি, মানি ম্যাটার। সো হচ্ছে গিয়ে সো ওই জায়গা থেকে আ ইভেন হচ্ছে আমার তখন মনে হচ্ছিল কিছু কথা যেমন এখন কেউ প্রশ্ন করতে পারে টেন্ডুলকার। টেন্ডুলকারও কিন্তু সেই মুম্বাইয়ের সেই লিজেন্ডারি যে মাঠ হ্যাঁ, কি নাম? আরে দূর আজাদ ময়দান। ময়দানে খেলা আসা। তো আমাদের তো ইনফেক্ট সেই ময়দানে সেগুলো আরো ডিসকাশন অন্যদিকে চলে যাবে হয়তো। কিন্তু আনফরচুনেটলি আমাদের যেখানে হচ্ছে ওই বগুড়া বলি বা আরো ছোট শহর বলি, ওই সিরাজগঞ্জ বলি বা হচ্ছে গিয়া মেহেরপুর বলি, এসব জায়গাতে একটা ভালো হাসপাতালই নাই। একটা ভালো স্কুলই নাই। সেখানে হচ্ছে গিয়া টার্ফ হবে, সেইটা হচ্ছে সম্ভবত কিন্তু আবার একই সাথে ক্যাপিটালিস্টিক লজিকেও দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ক্যাপিটালিজম আবার অত কিছু ক্যাপিটালিজম চায় যে হচ্ছে তার রিটার্ন। যে হচ্ছে গিয়ে মানে এখানে যদি আমি একটা হাসপাতাল না দিয়ে আমি যদি একটা সিনেমা হল দিয়ে যদি আমার বেশি রোজগার হয়, সেটা সিনেমা হলই ওইখানে বসাবে। তো তার মানে যেটা প্রবলেম সেটা আরেকটা আন্ডারনিথ প্রবলেম মনে হচ্ছে। আমরা আলাপটা আসলে শেষ করে দিব। আজকে কারণ আমাদের আড্ডা চলবে। যদি আমরা আশা করি দর্শক আমাদের সাড়া দিবেন। আমাদের যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন তাদের ধন্যবাদ। তারাও যদি দর্শক প্রচুর সাড়া পান, তারা আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের এই আড্ডা চালায় দেওয়ার জন্য। আমার আর জুবাইরের যে আড্ডা সাথে আমরা সামনের দিন থেকে চেষ্টা করব আরো লোকজনকে আনার। সো সেই জায়গায় আমাদের আড্ডা চলবে। কিন্তু আমরা আজকে যে আলোচনাটায় পৌঁছাইলাম যে সেইখানে আসলে আমি ২ টা প্রবলেম দেখতে পাচ্ছি। এক হচ্ছে আমাদের এখানে ইনভেস্টমেন্টটা নাই।
আবার কিন্তু আমরা একই সাথে তাহলে দেখতেছি যে হচ্ছে আমরা বলতেছি যে ক্রিকেট বোর্ডের ১২০০ কোটি টাকা বা হ্যান-ত্যান। আবার হচ্ছে ক্রিকেটের যে ন্যাশনাল টিম নিয়ে এই লেভেলের হাইপ এখন হয়তো একটু কমে আসছে আ নানা কারণে বা পলিটিক্যাল বা নানা ইস্যুজ এর কারণে। কিন্তু স্টিল দেয়ার আর হাইপস, দেয়ার আর হচ্ছে সো মেনি এই যে বিপিএল নিয়ে বড়, বড় বিপিএল এর এত কন্ট্রাক্ট ইসের পরেও বড়, বড় গ্রুপরা তারা হচ্ছে এইখানে আগায় আসতেছে। আমি আজকে বলতেছিলাম যে আমরা আ ব্যাটিং নিয়েই কথা বলব, বাস বল নিয়ে কথা বলব। ফলে কিন্তু তারপরে আমি বলতেছি যে ইন্ডিয়াতে এমআরএফ পেস বোলিং ফান্ড আমরা যেদিন পেস বোলিং নিয়ে কথা বলব সেদিন আমরা ওই হিসাব এটা নিয়ে ডিটেইলে যাবো আশা করি। তো এমআরএফ ফাউন্ডেশন তো হইছে সেই কোন আমলে? মানে আমরা ব্যাটিং এর ইসের কথা বলতেছি। ব্যাটিং এ মেধার কথা ব্যাটিং এ বলতেছি যে ব্যাটিং ইস মানি। বোলিং হতে আসতে পারে। কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু একদম মানে প্ল্যান করে মানে কপিল দেব ছাড়াও ওদের কোনো পেসার ছিল না যেই দেশের একসময়। তারা হচ্ছে এমআরএ ফাউন্ডেশন করে সেই সময়েই এখানে ইনভেস্ট করে ডেনিস লিকে আইনা। সো বাংলাদেশে এমন না যে হচ্ছে ক্যাপিটালের অভাব আছে বা আগ্রহ আছে। তো আমরা আসলে সদিচ্ছার অভাব আছে। হ্যাঁ, নাকি হচ্ছে আসলে হচ্ছে গিয়ে আমাদের যে পলিটিক্স এর মতো আসলে যে হচ্ছে গিয়ে তাই? আমরা অত তো চিন্তা করি না ভাই। আজকে এখানে একটা টার্ফ করে দেই। হ্যাঁ? এখানে মনে করেন ঠাকুরগাঁও থেকে অনেক প্লেয়ার আসতেছে রিসেন্টলি। মৌলভীবাজার এই ২ টা জেলা, পুরা বাংলাদেশ। ঠিক আছে? আমরা যখন দেখতেছি যে অল অফ a sudden মানে এজ লেভেলে আরকি, এজ লেভেলে বিভিন্ন সেক্টরে দেখতেছি যে এনসিএল লেভেলে ঠাকুরগাঁও থেকে বেশ কয়েকটা ট্যালেন্ট আসতেছে, মৌলভীবাজার থেকে বেশ কিছু ট্যালেন্ট আসতেছে। ২ জায়গাতেও কোনো এডুকেট ফ্যাসিলিটিস নাই। হ্যাঁ, আমরা ওখানে যদি একটু ইনভেস্ট করি, আচ্ছা ঠিক আছে এখানে আজকে ইনভেস্ট করলাম, এখানে ২ টা টার্ফ করে দিলাম। ১০ বছর পরে কি হয়? আমরা কেউ ১০ বছর চিন্তা করি না। এখানে বাংলাদেশে কোনো কিছু লং টার্ম না। টিকেও না, অন্যান্য সবকিছু ওইটা আপনি আরো ভালো জানেন। আমরা ওই দূরের চিন্তাটাই করতে পারি না। আমরা এখানে আজকে ৳২,০০,০০,০০০ খরচ করব। এখান থেকে আমরা ১০ বছর পরে কি পাবো? উম আগে তো আমার ভাবতে হবে। আমি ভাবতেই পারি না আগে। আমার তো ভাবতে হবে। আমার ভাবনার জায়গাটাই নেই। আমি চিন্তা করি যে কিভাবে আমি নেক্সট টার্ম, কিভাবে আমি নিজের বেনিফিট পাবো, কিভাবে আমি এই ৪ বছর কাটায় পরের ৪ বছর। আমি এভাবে চিন্তা করি। এভাবে চিন্তা করলে তো আর ওই ডেভেলপমেন্টটা হবে না। তখন ব্যাংকে টাকা থাকবে। এই ব্যাংকের টাকা দিয়ে আমার কি লাভ? এই টাকা তো ঢালতে হবে। আপনি এখন কেন সিলেট থেকে এত প্রেশার পান? কারণ ওখানে আপনার ফ্যাসিলিটি আছে। পেসাররা এক্সট্রা বাউন্স পায়। ওখানে গেলেও পেসাররা ৫ উইকেট পায় এনসিএল লেভেলে। কনসিস্টেন্টলি সিলেট থেকে পেসার আসতেছে। এটা কি রকেট সায়েন্স? মানে এটা তো জানার কথা ছিল একটা বাউন্সি এরিয়ায় যখন খেলা হবে ওখান থেকে ভালো পেসার আসবে। তো কঠিন কিছু না। একটু মানে জানা কথা। আপনি চিটাগং থেকে কেন আপনি সবসময় ব্যাটসম্যান পান? তখন উইকেট ভালো। আপনি এরকম আরো ৪-৫ টা সেন্টার করলে বাংলাদেশ এখন কোন জায়গায় থাকতো? হুম। সেই ডিসকাশন এখন হচ্ছে। মানে আমাদের যেমন আমরা বারবার বলতেছি ইভেন দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা উই আর গেটিং ব্যাকওয়ার্ড। হুম, কিছু ক্ষেত্রে একটা সময়ে হচ্ছে গিয়ে যারা এই ধরনের কাজগুলা করতেন যে সমাজসেবামূলক আমি যদি সেটার আওতায় বলি। অর্গানাইজার। যে অর্গানাইজার তারা হচ্ছেন গিয়া ক্রিকেটটা তো অনেক পরের বিষয়। দেখা গেল কেউ একজন স্কুল দিল, কেউ একজন ইভেন মানে I would say cynically তারা কিন্তু পলিটিক্যালিও লাভবান হ্যাঁ, হইতেন। যে হচ্ছে গিয়ে না উনার নামে স্কুল আছে। মানে উনি হয়তো এটার একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে কিন্তু এটা অনেক দূরবর্তী ইন্টারেস্ট। মানে it would create a good মানে স্পোর্টস এর ব্যাপারেও কিন্তু তাই যে উনি ছেলে-পেলেকে হচ্ছে খেলায় আগ্রহী করতেছেন। এটা একটা ক্রিকেট ফ্যাসিলিটিতে ওইটার থ্রুতে। we all know যে হচ্ছে গিয়া বা ঢাকা শহরে আমি ঢাকা শহরে বলেছি ক্লাব কালচার কিভাবে হয়? কেন হচ্ছে মানুষজন আমরা এটা নিয়ে হয়তো সামনে কোনো একদিন আলোচনা কেন হচ্ছে মানুষ আসলে ক্লাবের মেম্বার হইতে চায়? জাস্ট টু বিকাম দ্য পার্ট অফ দ্য এলিট সোসাইটি। ওয়ান অফ দ্য মেইন ইন্টারেস্ট আমার সেখানে পলিটিক্যাল ইন্টারেস্ট হবে, আমার সেখানে বিজনেস ইন্টারেস্ট ফ্লারিশ করবে। এখন আমি বিসিবিতে যারা আছে তারা কি সবাই আসলে ওই ক্রিকেটকে ভালোবেসেই আসলে হয়? এটা একটা ইম্পসিবল প্রশ্ন। কেউ শুধু ক্রিকেটকে ভালোবেসে ইনভেস্ট করে না। কেউ শুধু সিনেমাকে ভালোবেসে সিনেমায় ইনভেস্ট করে না। ইটস এ গুড পাথওয়ে টু গেট ইউর রিকগনিশন। সো এই জায়গায় মানে আমরা আসলে আজকে শেষ করব যে হচ্ছে আমরা বাসবল থেকে এই জায়গায় যেখানে আসি যে আমাদের যে গোটা চেঞ্জ এর জন্য যে আমাদের আসলে দুর্ভাগ্যজনকভাবে সম্ভবত এই জায়গাটা এখন নাই যে আপনি ক্রিকেট সংগঠক হন। আপনি তাহলে ক্রিকেটে পয়সা খরচ করে আসতে হবে বা ক্রিকেটে আপনার একটা
অবদান থাকতে হবে। সো জুবাইর আপনার একটা লেখা হচ্ছে নেত্র নিউজ ইয়াতে মানে আপনি হয়তো করছিলেন যে খেয়াল আছে যে আমরা করছিলাম আপনার ক্লাব ক্রিকেট নিয়ে একটা লেখা। আমরা সেখানে ক্লাবের কি আমরা ডিটেইলে সেখানে দেখাইছিলাম যে ক্লাব হচ্ছে কিভাবে রাজনীতি হয় সেটাও আমরা obviously ১ টা কি ২ টা পর্ব করা যাবে। কিন্তু এইটা সম্ভবত একটা দুর্ভাগ্য যে আমরা যতই মাইন্ডসেট বা হ্যান-ত্যান চেঞ্জের কথা বলি, যে ওইজন্য ওই জায়গাটা শেষ করি যে আমাদেরকে আসলেই হচ্ছে গিয়ে সোসাইটি বা পলিটিক্যালি বা যারা পাওয়ারে আছেন, তারা কি আসলে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে ভিন্নতা ভাবেন বা ভাবার মতো কোনো ইনসেনটিভ আছে কিনা? ভাবলেও তো দীর্ঘমেয়াদে ভাবেন না ভাই। শর্ট টার্মে তাদের সবার চেষ্টা থাকে হচ্ছে যে কিভাবে আরকি ন্যাশনাল টিমটাকে রাখা যায়। সবাই বাংলাদেশের মানুষ ন্যাশনাল টিমটা ঠিক থাকলে মনে করে যে সব ঠিক। এই একটা ন্যারেটিভ তো আছে এবং এটাও সত্যিও। যদি মনে করেন ন্যাশনাল টিম ভালো খেলতেছে, সবাই মনে করে দেশের ক্রিকেট খুব ভালো আছে। অ্যাকচুয়ালি সেটা তো সবসময় না, না ন্যাশনাল টিম তো আর আকাশ থেকে ভালো খেলবে সেটাই তাদের এই কারণেই তাদের সব চিন্তাটাই থাকে হচ্ছে যে ন্যাশনাল টিম কেন্দ্রিক শর্ট টার্ম। নেক্সট ওয়ার্ল্ড কাপটা, নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপটা, নেক্সট এশিয়া কাপটা কিন্তু এই ব্যান্ড-এড সলিউশন তো সম্ভব না। সম্ভব। মানে আমি হচ্ছে একটা প্লেয়ারকে ছোটবেলাতে মানে আমি যাদের সাথে খেলতেছি, জো রুট ১৩ বছর বয়স থেকে ওই সুবিধা পায়া বা আরো কম বয়স থেকে সুবিধা পায় জো রুট হয়ে উঠতেছে। আমি যদি আমার ওই যে শান্তকে আমি যদি একই এক্সপেকটেশন রাখি হুম। যে হচ্ছে এই কথাগুলো ন্যাশনাল টিমের প্লেয়াররা যখনই কোনো বাইরের ট্যুরে যায় না, মনে করেন বাইরের ট্যুরে গেলেই কেউ একজন আইসা বলে যে, "কি দেখলেন? এখানকার ফ্যাসিলিটিস কেমন দেখলেন?" তখন আমরা বলি যে, "হ্যাঁ, আমি মানে স্কুল লেভেলেও তো এসব দেখি না।" তখন তারা বলে, "আমরা যে মাঝে, মাঝে জিতি, এটাই মজা এটাই বিরাট ব্যাপার।" আসলেই সত্যি। হ্যাঁ, হ্যাঁ। তার মানে হচ্ছে এই যে আমরা যদি এখন বলিও যে হচ্ছে সেই আ পুরান একটা কথা দিয়ে আজকে শেষ করব। যে হচ্ছে গিয়া সে বডি লাইন ক্রিকেটে হচ্ছে যখন হচ্ছে লারুড আর বোস হচ্ছে ওইভাবে বল করতেছিল তখন হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আ বলছিলেন যে হচ্ছে আমরা না অস্ট্রেলিয়ার কোনো একজন প্লেয়ার বিল উডফুল বা কেউ একজন বলছিল যে হচ্ছে গিয়া আমরাও তাহলে পেস বল করা শুরু করে দিই। তখন হচ্ছে উনি উত্তরে বলছিল, "তুমি বল করলে তো সেটা হচ্ছে কোমর হাইটে মিডিয়াম পেস হবে।" তা শুধু চাইলেই তো হবে না। আমি যে বাস বল খেলবো বা কিভাবে আমি হচ্ছে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো বা আমার স্টাইল চেঞ্জ করবো। সো আমার যদি সোসাইটির ব্যাকআপ, আমার যদি গুডউইল অ্যান্ড আল্টিমেটলি সেগুলোর তরফে আমার যদি হচ্ছে স্ট্রাকচার না থাকে। সো আমি চাইলে হয়তো ওই যে ১ দিন ২ দিন হয়তো ১৫ ওয়ার্ল্ড কাপে একটা ফ্লুক হ্যাঁ, আ ১ টা ২ টা ওডিআই ম্যাচ জেতা। এর বাইরেও তো আসলে হবে না এবং আমরা বাংলাদেশ সম্বন্ধে আমি যেটা আমার অনেক বন্ধুরাও হচ্ছে আমাকে নিয়ে করেন। মানুষ ক্রিকেট সম্বন্ধে ক্রিটিক করতে গিয়ে বলি, বাংলাদেশ এমন একটা টিম যে হচ্ছে আসলে আ ই অস্ট্রেলিয়ার সাথে খেলার আগের দিনেও চিন্তা করে আমরা জিতে যেতে পারি। হংকংয়ের সাথে খেলার আগের দিনও চিন্তা করে আমরা হাইরে যেতে পারি। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন। বাংলাদেশ হংকংয়ের সাথেও হারে, অস্ট্রেলিয়ার সাথেও জেতে। সো দিস মানে এখন কেউ প্রশ্ন করতে পারে যে অস্ট্রেলিয়া কি হারে নাই বাংলাদেশের কাছে? ওইটা এতই anomaly ওইটা কেউ হচ্ছে গিয়ে গোনায় ধরে না। ওইটা ওয়ান্স ইন a লাইফ টাইম। কিন্তু বাংলাদেশ কালকে হংকংয়ের সাথে হারলে কেউ খুব একটা অবাক হবে না। যে বাংলাদেশ কালকে উগান্ডার সাথে হারলে লোকে খুব একটা আচ্ছা হারতেই পারে। এই টিম উগান্ডারেও হারাইতে পারে, উগান্ডার কাছেও হারতে পারে। আবার ইংল্যান্ডের সাথেও সিরিজ জিততে পারে। মানে so this is so uncertain. দিস ইজ সো বাংলাদেশ। This is so Bangladesh because we don't have সো আমাদের পক্ষে শুধু চাইলেই বাস-বল খেলা আমরা বাস-বল নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা যেই বলই হোক আমরা আসলেই বাংলা বল খেলা ছাড়া যে হচ্ছে তো দর্শক মন্ডলী আমাদের আড্ডায় আশা করি আপনারা বোরিং হন নাই। ইট ওয়াজ জাস্ট a beginning. It was almost a taste case. আমি আর জুবায়ের আলোচনা শুরু করলাম। আ আমরা ক্রিকেট নিয়ে এই পডকাস্ট চালাই যেতে আগ্রহী। We want your response. আমরা আসলে আরো কিভাবে আ আলোচনা করলে আমাদের আলোচনার কোন পার্টগুলা ভালো হয় নাই বা আমরা আসলে আরো কিভাবে আলোচনা করতে পারি অ্যান্ড কোন পার্টগুলো obviously ভালো হইছে সেগুলা যদি ফিডব্যাক পাওয়া যায় আ we shall try to improve. আমরা ক্রিকেট নিয়ে আ আরো অনেক আলোচনা করার চেষ্টা করব। ক্রিকেটের বাইরের যে ক্রিকেটের বিষয়, হুম? যেটা মানে আমাদের যে প্রোগ্রামের নাম 'বিয়ন্ড দ্য বাউন্ডারি' সিএলআর জেমসের বিখ্যাত বই থেকে নেওয়া।
এবং যেখানে হচ্ছে তিনি বলতেছিলেন যে হি ডাজন্ট নো ক্রিকেট, হু অনলি ক্রিকেট নোজ। সেই হচ্ছে গিয়া আ আলাপ থেকে। তো আমরা আরো চেষ্টা করব। আমরা সামনের দিনে আরো আড্ডা দিব। থ্যাংকস জুবায়ের ফর জয়নিং। হোপফুলি আমরা আরো অনেক ভালো একটা পার্টনারশিপ গড়ে উঠবে। অবশ্যই। হুম? সো টিল দেন, গুড বাই।